তাহলে হয়তো পার্টিসিপেন্টের সুবিধা হবে দেখতে। স্ক্রিন দেখা যাচ্ছে কি? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, একটু 20 সেকেন্ড প্লিজ। জি জি, শিওর। অনেক সময় নেট আনস্টেবল হতে পারে, তো এই জন্য আমি হটস্পট দিয়ে জয়েন করছি যেন স্মুথলি ক্লাসটা কন্ডাক্ট করা যায়। গট ইট ভাই। রিসার্চের ডেটা অ্যানালাইসিস নিয়ে কথা বলবো না, কথা বলবো মেথড নিয়ে। আর যদি সময় পাওয়া যায় তাহলে ডেটা অ্যানালাইসিস নিয়েও একটু ধারণা দিয়ে দেব। তো ক্লাস শুরু করার আগে আমি পার্টিসিপেন্টদেরকে কিছু কোয়ালিটেটিভ গবেষণা দেখাতে চাই। মানে আমরা আজকে কোয়ালিটেটিভ রিসার্চ নিয়ে কথা বলবো, কিন্তু এখানে অনেক পার্টিসিপেন্ট আছি আর কখনো কোয়ালিটেটিভ আর্টিকেল দেখিনি, ঠিক আছে? তো আমরা আজকে মেথোডোলজির প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরেই শিখবো। তবে তার আগে আমরা দুটো কোয়ালিটেটিভ স্টাডি একটু দেখবো। মানে এগুলো এক নজর দেখলে তাহলে আমাদের একটা ধারণা হবে যে কোয়ালিটেটিভ স্টাডি দেখতে আসলে কেমন দেখায়, কি কি এলিমেন্ট থাকে। এরপর আমরা হচ্ছে কন্টেন্টে যাব, অর্থাৎ আগে আমরা কিছু নমুনা দেখব, এরপর হচ্ছে আমরা মূল কন্টেন্টে যাব, ঠিক আছে? আচ্ছা, আর কথা না বোঝা গেলে আমাকে একটু বলবেন। তো এইটা জি জি, একটা শিওর, গবেষণা। অবশ্যই। এটা হচ্ছে এই গবেষণাটি হচ্ছে ফিলিস্তিনের গাজা অঞ্চলে হয়েছিল। যেসব শিক্ষার্থী কানে শোনে না তাদের উপর একটা গবেষণা। মানে ফিলিস্তিনের গাজা অঞ্চল একটা যুদ্ধপ্রবণ অঞ্চল, আমরা জানি। সেই অঞ্চলে যেসব শিক্ষার্থী কানে শোনে না বা কানে কম শোনে, তারা আসলে স্কুলে গিয়ে মিশতে পারে কিনা, বা স্কুল তাদের জন্য ওয়েলকামিং কিনা, বা তাদের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো সেটা নিয়ে স্ক্রিনে আপনার একটা কোয়ালিটিভ স্টাডি দেখতে পাচ্ছেন। তো এই গবেষণার আমি একটু মেথোডোলজি পার্টটা দেখাবো, যেহেতু আজকে আমাদের মেথোডোলজি নিয়ে আলোচনা। আমার মনে হয় লেখা একটু ছোট দেখা যাবে, কিন্তু বুঝলেই হবে আর কি। আচ্ছা, প্রথমত হচ্ছে যে কোয়ান্টিটিভের সাথে কোয়ালিটিভের যে মূল পার্থক্য সেটা হলো কোয়ান্টিটিভে আমাদের ডেটাগুলো আসে সংখ্যামূলক ডেটা, আর কোয়ালিটিটিভে আমাদের ডেটা আসে বর্ণনামূলক ডেটা, ঠিক আছে? এটা হচ্ছে একদম, যদি বেসিক পার্থক্যের কথা বলি, এটাই হচ্ছে মূল পার্থক্য। মানে আমরা কোয়ালিটিটিভ রিসার্চে ইন্টারভিউ নেই, ঠিক আছে? যেমন এরকম প্রশ্ন থাকে আমাদের কোয়ালিটিভ স্টাডিতে, আমরা পার্টিসিপেন্টদেরকে ইন্টারভিউ কোশ্চেন করি, আর উনারা যখন আমাদেরকে ইন্টারভিউ দেয় তখন আমরা আবার ইন্টারভিউ গুলো এরকম বর্ণনা আকারে লিপিবদ্ধ করি। তো এক কথায় বললে কোয়ান্টিটিভের সাথে কোয়ালিটিভের তফাৎ হলো কোয়ালিটিভের ডেটার ধরনটা হচ্ছে বর্ণনামূলক বা ডেসক্রিপশন টাইপের, ঠিক আছে? তো আমি সেখানে যাব না, আমি আগে নমুনা পেপারটা দেখাই। তো এই যে ফিলিস্তিনের এই পেপারটা, এটা খুবই ভালো একটা পেপার, অনেক বড় ফান্ডেড রিসার্চ। এই গবেষণার রিভিউয়ার ছিলাম আমি, ফলে এই গবেষণাটির যখন পাবলিশ হয় তখন একটু বেশি ইনভলভমেন্ট ছিল আমার। তা আমি এটার মেথোডোলজির প্রত্যেকটা এলিমেন্ট একটু পড়ে পড়ে আপনাদেরকে শোনাই, 10 মিনিট লাগবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা আদর্শ কোয়ালিটেটিভ রিসার্চের মেথোডোলজিতে কি কি এলিমেন্ট থাকে। ওকে, জাস্ট আমরা এটা নোট করা লাগবে না বা মুখস্থ করা লাগবে না, লাইন বাই লাইনও পড়াও লাগবে না, আমি জাস্ট একবার একটু বলে যাই যে এখানে কি কি এলিমেন্ট গুলো আছে। যেমন দেখুন, এখানে বললো যে এই কোয়ালিটেটিভ গবেষণা হয়েছে ফিলিস্তিনের গাজা অঞ্চলে। তার মানে আপনারা খেয়াল রাখবেন যে স্টাডি এরিয়া নামে একটা কম্পোনেন্ট আছে, মানে মেথোডোলজি এর অনেকগুলো কম্পোনেন্ট, তার মধ্যে একটা কম্পোনেন্ট হলো স্টাডি এরিয়া। তো এখানে প্রথম লাইনে বলে দিছে এই গবেষণাটি হয়েছে ফিলিস্তিনের গাজা অঞ্চলে। আচ্ছা, এরপরের লাইনে বললো যে 35 জন পার্টিসিপেন্টের ইনডেপথ ইন্টারভিউ নেওয়া হয়েছে। দেখেন লেখা আছে যে 35 জন পার্টিসিপেন্টের ইনডেপথ ইন্টারভিউ নেওয়া হয়েছে, এবং এই 35 জন পার্টিসিপেন্ট কারা তাদের বর্ণনাটা এখানে দেওয়া আছে। তো তার মানে আপনারা যখন মেথোডোলজি লিখবেন, আমরা একটু পরেই কিন্তু এগুলার ডিটেইলস আলোচনা করব, এখন জাস্ট উদাহরণটা আগে দেখাচ্ছি। তার মানে আমরা আমাদের গবেষণায় কতগুলো ইন্টারভিউ নিয়েছি এবং সেই ইন্টারভিউ গুলা কাদের কাছ থেকে নিয়েছি তেমন একটা বর্ণনা কিন্তু মেথোডোলজিতে থাকতে হবে। এরপরের লাইনটা খেয়াল করেন, বললো যে 3টা ফোকাস গ্রুপ ডিসকাশন নেওয়া হয়েছে। এর আগের লাইনে বলা ছিল যে 35টা ইনডেপথ ইন্টারভিউ, এর পরের লাইনে বলা 3টা ফোকাস গ্রুপ ডিসকাশন। এই শব্দগুলা কিন্তু খেয়াল করবেন, একটু পরে আমরা ডিটেইলস শিখবো। তার মানে এই গবেষণা ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং ফোকাস গ্রুপ ডিসকাশন নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা এই মেথোডোলজিটা আরেকটু নিচে যাই,
এরা বলল যে এই গবেষণা করতে গিয়ে ওরা যেসব বাচ্চারা কানে শোনে না তাদের কাছ থেকে তো ইন্টারভিউ নিয়েছেই, পাশাপাশি ওই এলাকার যারা কমিটি মেম্বার, স্টেক হোল্ডার ওদের কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছে। ঠিক আছে? একটু আমরা খেয়াল রাখি, তার মানে কোয়ালিটিভ গবেষণা করতে গেলে আমাদের অনেক সময় এটার সাথে জড়িত যে ব্যক্তিবর্গ তাদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া লাগতে পারে। ওকে, আমি শর্টকাট এটা শেষ করছি। তো এরপর এখানে একটা লাইন লেখা আছে পার্টিসিপেন্ট, বললো যে পার্টিসিপেন্টদেরকে পারপাসিভলি স্যাম্পলিং করা হয়েছে। পারপাসিভলি, আমরা একটু পরে স্যাম্পলিং এর আলোচনায় আসবো। মানে ধরুন ফিলিস্তিনের গাজা অঞ্চলে কানে শোনে না এমন শিক্ষার্থী হয়তো আছে 5,000, কিন্তু এই গবেষণায় মাত্র 35 জনের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। তাহলে এই 5,000 ব্যক্তি থেকে 35 জনের কাছ থেকে কিভাবে নিল, এই জিনিসটাই হচ্ছে স্যাম্পলিং আর কি। আমরা এটা ডিটেলস আলাপ আসবো, জাস্ট এই লাইনটা বোঝানোর জন্য বললাম যে স্যাম্পলিং করা হয়েছে পারপাসিভলি। এই পারপাসিভলি এই শব্দটা কি আমরা একটু পরে ডিটেলস শিখবো। ঠিক আছে? আচ্ছা, এরপর খুব গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে, এই পেপারটা খুব ভালো তো জন্য দেখাচ্ছি। বললো যে এই গবেষণায় যেসব বাচ্চারা কানে শুনে না, কানে কম শুনে, তাদের কাছ থেকে তাদের উপর গবেষণা হবে। তো দেখুন এই লাইনে বলা আছে যে বাচ্চারা যে কানে কম শুনে বা শুনে না এইটা কনফার্ম করা হয়েছে একজন অডিওলজিস্ট দ্বারা। মানে এই গবেষণা প্রজেক্টে একজন অডিওলজিস্ট ছিল, সেই অডিওলজিস্ট তিনি কনফার্ম করছে এই 35 জন পার্টিসিপেন্টের মধ্যে কারা কানে কম শুনে বা কারা কানে একদম শুনে না। তো আপনারা যারা কোয়ালিটিভ স্টাডি করবেন, এখন ধরুন আমরা এখানে কাজ করতেছি চা বাগানে দরিদ্র মানুষের উপর বা মাদকাসক্ত কোনো ব্যক্তির উপর, কোয়ালিটিভ গবেষণাগুলো হয় এরকম মার্জিনাল পিপলদের উপর। ঠিক আছে? তো এখন আমরা তো প্রশ্ন করতে পারি যে উনি যে আসলে চা বাগানে কাজ করে এটার প্রমাণ কি? তখন আপনারাও পেপারে এরকম লিখবেন যে এই 20 জন তারা যে চা বাগানে কাজ করে সেই তালিকাটা অমুক কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া গেছে, অমুক চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া গেছে। যেমন এই গবেষণাটি পড়লে তো যে কোনো কেউ প্রশ্ন করবে পার্টিসিপেন্ট যে কানে শুনে না, কানে কম শুনে, এটার প্রমাণ কি? তখন গবেষক বলে দিছে যে এই গবেষণায় আলাদা করে একজন অডিওলজিস্ট নিয়োগ ছিল, যিনি কনফার্ম করেছে যে কারা কারা কানে কম শুনে বা কারা কারা কানে শুনে না। তো এভাবে কিন্তু আপনার গবেষণার মেথোডোলজির ডেপথনেস আসবে। ঠিক আছে? তারপর ডেটা কিভাবে কালেকশন করছে দেখুন, এখানে বলা আছে যে ডেটা কালেকশন করছে জুলাই 2020-এ। আপনারা যখন গবেষণার মেথোডোলজি লিখবেন কোয়ালিটিভ, ডেটা কালেকশন টাইম ফ্রেমটা এখানে দেওয়া লাগবে। এবং বলা হয়েছে যে ইন্টারভিউটা নেওয়া হয়েছে একটা ট্রাস্টেড সেন্ট্রাল লোকেশনে। তার মানে কি পার্টিসিপেন্টের যে সিকিউরিটি, এটাও আমাদের একটা বড় ইস্যু। মানে আমরা ইন্টারভিউ নিতে গিয়ে পার্টিসিপেন্টের সিকিউরিটি যেন কোনো কারণে হ্যাম্পার না হয়। মানে পার্টিসিপেন্ট আপনার কাছে আসবে না, আপনি পার্টিসিপেন্টের কাছে যাওয়া লাগবে। এখানে বলা হয়েছে যে এটা নেওয়া হয়েছে একটা সেন্ট্রাল লোকেশনে, যেই লোকেশনে পার্টিসিপেন্ট হচ্ছে তারা ইজি ফিল করে ওরকম একটা জায়গায়। আমরা কিন্তু এই সবগুলা শব্দেরই বিস্তারিত শিখবো একটু পরে, আগেই বলছি, কারণ অনেকের কাছে একটু কনফিউজিং লাগতে পারে যে শুরুতে আমরা উদাহরণে চলে গেলাম কন্টেন্ট ছাড়া। আচ্ছা, এরপর বলা আছে যে এই গবেষণায় সেমি স্ট্রাকচার ইন্টারভিউ হয়েছে। এই সেমি স্ট্রাকচার শব্দটা আমরা আজকে শিখবো। ইন্টারভিউ এর অনেক ধরন আছে। ইন্টারভিউতে কেউ চাইলে আগে থেকে সব প্রশ্ন রেডি করতে পারে, কেউ চাইলে ইনস্ট্যান্ট প্রশ্ন করতে পারে। আবার তো অনেকগুলা ধরন আছে। এই গবেষণায় সেমি স্ট্রাকচার ইন্টারভিউ নেওয়া হয়েছে, যে কথাটা এখানে লেখা আছে। আজকে আমরা সেমি স্ট্রাকচার কি এটা ডিটেল জানবো। তারপর বললো যে মূল ইন্টারভিউ নেওয়ার আগে 6টা ইন্টারভিউ নেওয়া হয়েছে ডেমো ইন্টারভিউ। মানে মূল 35টা ইন্টারভিউ নেওয়ার আগে 6টা ডেমো ইন্টারভিউ নেওয়া হয়েছে। কেন? কারণ ইন্টারভিউ গুলা ঠিক আছে কিনা। আপনারা যেমন ক্রিকেট মূল ম্যাচ খেলার আগে আপনারা প্র্যাকটিস ম্যাচ খেলেন, অথবা অনেক সময় আমাদের মেইন এক্সাম হওয়ার আগে আমরা প্রি টেস্ট পরীক্ষা দিই, ঠিক তেমনি কোয়ালিটেটিভ রিসার্চে আপনার ভালো ডাটা আনতে হলে প্রথমে আপনি প্রশ্ন বানিয়ে কিছু মক ইন্টারভিউ বা ডেমো ইন্টারভিউ নিলে বোঝা যায় যে ডেটা আসতেছে কিনা। তো এরাও কিন্তু এই গবেষণার 6টা ডেমো ইন্টারভিউ নিছে। তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরাও যখন গবেষণা করব তখন আমরা অন্তত 2টো বা 3টা ডেমো ইন্টারভিউ নেওয়া আমাদের দরকার। এরপর দেখেন এখানে বললো যে ইন্টারভিউ গুলা আরবি ভাষায় নেওয়া হয়েছে ইউজিং ওরাল কমিউনিকেশন, মানে ফেস টু ফেস আরবি ভাষায় নেওয়া হয়েছে। দেখেন যে অঞ্চলে গবেষণাটি করা হয়েছে সেই অঞ্চলে মানুষের ভাষা হচ্ছে আরবি। যদিও এই গবেষণাটি করেছিল লন্ডনের একটা খুব বিখ্যাত ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ট্রপিক্যাল অ্যান্ড হাইজেন মেডিসিন একটা ডিপার্টমেন্ট। তো এখানে বললো যে এরা ইন্টারভিউ নিচ্ছে হচ্ছে আরবি ভাষায়, এবং যেহেতু অনেকে কানে শোনে না তাই সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। মাঝে মাঝে কিছু ইমোশনাল কার্ড ব্যবহার করা হয়েছে। মানে
একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য যা যা প্রয়োজন ওইভাবেই ইন্টারভিউ গুলা নেওয়া হয়েছে, এবং যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তখন তাদের কেয়ার গিভাররা তাদেরকে হেল্প করছে। যেহেতু অনেক বাচ্চার ইন্টারভিউ নেওয়া হয়েছে, তাদের কেয়ার গিভাররা ইন্টারভিউ দিতে হেল্প করছে। প্রত্যেকটা ইন্টারভিউ 30 থেকে 60 মিনিট অন এভারেজ ছিল, এটাও এখানে বলা আছে। তারপর বলল যে ইন্টারভিউ যে আরবিতে হয়েছে সেই আরবি থেকে সেটা আবার ট্রান্সলেটেড করা হয়েছে ইংলিশে একজন ট্রান্সলেট করতে পারে এমন ব্যক্তি দ্বারা। এই যে লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সক্রাইবার, মানে ট্রান্সলেট করতে পারে এমন ব্যক্তিকে দিয়ে সেটা ট্রান্সলেট করা হয়েছে। এবং ট্রান্সলেট করাটা সঠিক ছিল কিনা সেইটা আবার আরেকজন লোকাল লোককে দিয়ে সেটা কনফার্ম করা হয়েছে, মানে আরবি থেকে যে ইংরেজি করা হয়েছে সেটা আসলেই সঠিক তথ্য ক্যারি করতেছে কিনা সেটা আবার আরেকজনকে দিয়ে কনফার্ম করা হয়েছে। তাহলে আপনারা খেয়াল করেন যে একটা মেথোডোলজির কতটা স্বচ্ছতা এখানে নিশ্চিত করা হয়েছে। এরপর ডেটা কিভাবে অ্যানালাইসিস করছে সেই বর্ণনাটুকু এখানে আছে, মানে কোন সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করছে এবং কিভাবে অ্যানালাইসিস করছে সেই বর্ণনা আছে। আরেকটা জিনিস লেখা আছে রিফ্লেক্সিবিলিটি। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কনফার্ম করবেন তো। জি ভাই, ইউ আর ক্লিয়ারলি অডিবল। ওকে ওকে। এখানে মেথোডোলজির একটা পার্ট হচ্ছে রিফ্লেক্সিবিলিটি, যদিও এটা দেওয়াটা বাধ্যতামূলক না। রিফ্লেক্সিবিলিটি মানে এই গবেষণার সাথে যারা জড়িত তাদের যোগ্যতাটা আসলে কি, মানে এই রিসার্চের যিনি হেড বা যারা টিম মেম্বার যারা ডেটা কালেকশন করছে তাদের যে যোগ্যতা সেই যোগ্যতার বর্ণনাটুকু এখানে আছে, যেন রিডার যেন বুঝতে পারে যে হ্যাঁ এই গবেষণাটি রিয়েলি ক্যাপেবল লোক দ্বারাই করা হয়েছে। এখন দেখেন এখানে বলা আছে যে যারা এই গবেষণা ইন্টারভিউ নিয়েছে তাদেরকে 3 দিনের একটা ইন্টারভিউ দেওয়া হয়েছে, এই যে 3 ডে 1-to-1 ট্রেনিং। তা আপনারাও যখন কোয়ালিটি লিখবেন তখন আপনারাও লিখবেন যে হ্যাঁ আমরা যারা ইন্টারভিউ নিয়েছি তারা অমুক ওয়ার্কশপ করেছি বা তাদেরকে 2 দিনের ট্রেনিং দেওয়া হয়েছে। তারপর ইন্টারভিউয়ার যারা ব্যাকগ্রাউন্ড তাদের ব্যাকগ্রাউন্ড আবার যারা কানে কম শুনে চোখে কম দেখে ওদের সাথে ম্যাচ করে ওইভাবে নেওয়া হয়েছে আর কি, যেন সঠিক ডেটা আসে। এরপর আরো আরো গবেষণার যিনি লিড দিছে এই যে তার আসলে যোগ্যতাটা কি সেখানে এখানে এটা বলা আছে। তারপর আরেকটা পয়েন্ট হলো রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি। ভ্যালিডিটি মানে এই গবেষণার ডেটাটা যে সঠিক বা ডেটাটা যে ট্রাস্টেড বা ডেটাটা সঠিকভাবে আসছে এটা নিশ্চিত করার জন্য কি কি করা হয়েছে। যেমন ধরুন আমরা একটা ইন্টারভিউ যদি নেই তারপর অডিওটা বারবার শুনি তাহলেই কেবল আমরা সঠিকভাবে লিখতে পারি। তো এখানে এই কথাটা লিখবেন যে বারবার অডিওটা শোনা হয়েছে, অথবা যারা ইন্টারভিউ ট্রান্সক্রাইব করছে মানে ইন্টারভিউ যারা অডিও শুনে লিখছে আবার থার্ড পার্টি দিয়ে সেটা ভেরিফাই করা হয়েছে। এরকম মানে যতভাবে আপনি এটাকে ভ্যালিডেশন করা যায় বা আপনি যে ডেটাগুলো পেয়েছেন সেটা এই ফিল্ডের অমুক এক্সপার্ট দেখে দিয়েছে। এই তো এই হলো আর কি এই পেপারের মেথোডোলজি এর কম্পোনেন্ট গুলো। আমি যদি মোটা তাকে বলি যে এই পেপারে তাহলে মেথোডোলজিতে কি কি ছিল, আমরা দেখলাম যে গবেষণাটি কোথায় হয়েছে, ডেটা কিভাবে নিয়েছে, বললো যে ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, কত জনের কাছ থেকে নিয়েছে, বললো যে 35 জনের কাছ। এরপর যারা ইন্টারভিউ দিয়েছে তাদের বৈশিষ্ট্য, ইন্টারভিউটা কিভাবে নেওয়া হয়েছে সেই বর্ণনা, কোন ভাষায় নেওয়া হয়েছে, তারপর কিভাবে তাদেরকে স্যাম্পলিং করা হয়েছে, মানে এত হাজার হাজার শিক্ষার্থী থেকে এই কয়জনকে বাছাই করা হয়েছে কিভাবে সেই বর্ণনাটুকু এখানে আছে। তারপর লোকাল লোককে কিভাবে ইনভলভ করা হয়েছে সেই বর্ণনাটুকু আছে, ডেটা কোন টাইমে কালেক্ট করা হয়েছে, কোন প্লেসে কালেক্ট করা হয়েছে, তারপর প্রশ্নের ধরনটা ছিল সেমি স্ট্রাকচার এটা বলা আছে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে কোয়ালিটেটিভের মেথোডোলজি লিখতে গেলে আমাদের অনেক কিছু আনতে হবে সেটা ট্রাস্ট অর্থিনেসের জন্য, ঠিক আছে। এই হলো আর কি আমি একটা পেপারকে জাস্ট ব্যাখ্যা করলাম। আমার মনে হয় একটা পেপার দেখে আমরা অনেকগুলা ইনফো পেয়ে গেছি, মানে একটা ধারণা পেয়েছি আর কি যে একটা কোয়ালিটিভের মেথোডোলজিতে কি কি থাকতে পারে। আরেকটা পেপার দেখাবো, এটা খুব ছোট করে দেখাবো 5 মিনিট। এটা হচ্ছে করোনাকালীন সময়ে যারা ইনফর্মাল মাইগ্রেন্ট মানে ফেরিওয়ালা টাইপ তারা যে খাদ্য সংকটে ভুগেছে এটা নিয়ে একটা কোয়ালিটেটিভ স্টাডি। এই পেপারেরও যদি আমি শুধু মেথোডোলজি পার্টটা আপনাদেরকে দেখাই, দেখেন মেথোডোলজি পার্টে শুরুতে বলা আছে যে স্যাম্পল এবং স্যাম্পলিং সাইজ। এই যে স্যাম্পলিং এবং স্যাম্পল সাইজ মানে এই গবেষণায় কত জনের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে এবং সেই কতজনকে কিভাবে সিলেক্ট করা হয়েছে প্রথমে এই কথা লেখা আছে। এরপর লেখা আছে গবেষণাটি কোথায় হয়েছে সেই বর্ণনা। তো এরা দেখুন এখানে এরা লিখছে যে এরা হচ্ছে এই গবেষণায় 21টা ইনডেপথ ইন্টারভিউ নিয়েছে আর 4টা ফোকাস গ্রুপ ডিসকাশন নিয়েছে। এই যে ইনডেপথ ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ডিসকাশন, এই শব্দগুলো আমরা একটু পরে শিখবো। বা এই যে এই গবেষণায় যে 25 জনের কাছ থেকে তথ্য নেওয়া হলো, 25 সংখ্যাটা কই থেকে আসলো আমরা একটু পরে শিখবো। আচ্ছা,
এরপর এখানে লেখা আছে যে এই গবেষণা, আমি আর একটা ডিটেলস পড়তেছি না, এই গবেষণায় থিমেটিক অ্যানালাইসিস করা হয়েছে, এই গবেষণায় এতটা মানে এত মিনিট ধরে ইন্টারভিউ গুলা রেকর্ড করা হয়েছে, এরকম ডিটেলস গুলা আছে। ওকে, তো এবার আমরা কন্টেন্টে চলে যাব। তাহলে আমরা বুঝলাম যে এখানে মাল্টিপল ইস্যু জড়িত কোয়ালিটেটিভের, যদি আমরা এই পার্টটা লিখি, মেথোডোলজি পার্টটা লিখি, ঠিক আছে। তা আমি মোটা দাগে যে মেথোডোলজি এর অংশগুলো সেগুলাকে আমি একদম বড় শিট করিনি, আপনাদের বোঝার জন্য আমি জাস্ট এটাকে এমএস ওয়ার্ডে একটা সিরিয়াল করেছি, ঠিক আছে। তো কোয়ালিটেটিভ রিসার্চের মেথোডোলজি লিখতে হলে আমাদেরকে প্রথম লিখতে হবে রিসার্চ ডিজাইনটা কি। তো ডিজাইন নিয়ে আজকে কথা বলবো না, ডিজাইন খুব লং আলাপ। মানে কোয়ালিটেটিভের কোন ধরন, কোয়ালিটিভের কয়েকটা ধরন আছে, এর মধ্যে ডিজাইনে আমাদের বলতে হয় যে এই গবেষণাটি কোয়ালিটিভের কোন ধরন, কেস স্টাডি নাকি ফেনোমেনোলজিক্যাল, এই আলাপ আজকে করবো না, কারণ এটা আলাদা একটা ক্লাস দরকার। আমরা আজকে কথা বলবো কোয়ালিটিভ রিসার্চের মেথোডোলজি এর গুরুত্বপূর্ণ কিছু কম্পোনেন্ট নিয়ে। হয়তো সবগুলো কম্পোনেন্ট কভার হবে না, তবে এই যে কত জনের কাছ থেকে তথ্য নেব, সেই কতজনকে কিভাবে সিলেক্ট করব, প্রশ্নের ধরন হবে কি, ইন্টারভিউ এর ধরন হবে কি, এই বিষয়গুলো আমরা এখন ক্লিয়ার করব। আমরা আগে উদাহরণ দেখছি, এবার আমরা হচ্ছে কন্টেন্ট ক্লিয়ার করব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথমে কথা বলবো কোয়ালিটেটিভ রিসার্চের স্যাম্পল সাইজ, এই ধারণাটা নিয়ে। এই ধারণা নিয়ে কথা বলতে আমার 15 মিনিট লাগবে। এরপর আমরা স্যাম্পলিং টেকনিক নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলতে আমার তো 10 মিনিট লাগবে। এভাবেই আমরা সামনে আগাবো আর কি। এবার আমরা কথা বলবো স্যাম্পল সাইজ ইন কোয়ালিটেটিভ রিসার্চ, এই টপিকে আমরা এখন কথা বলবো, ঠিক আছে। তো স্ক্রিনে আপনারা একটা শীট দেখতে পাচ্ছেন, এটা একজন সম্ভবত ইন্ডিয়ান একজন রাইটারের শীট। তো স্যাম্পল, স্যাম্পলিং, এই শব্দগুলা অনেকের কাছে ক্লিয়ার না। মানে আপনারা যারা এখানে আছেন অনেকেই হয়তো যারা একদম বিগিনার তারা জানেন না। যদি সোজা কথায় বলি, ছোট করে বলি, গবেষণায় একটা ধারণা আছে পপুলেশন। পপুলেশন মানে আমরা যেই গোষ্ঠীর উপর গবেষণা করি সেই গোষ্ঠী হচ্ছে আমাদের পপুলেশন। যেমন আমি গবেষণা করতেছি ফিলিস্তিন অঞ্চলে যেসব শিক্ষার্থী কানে শুনে না তাদের সোশ্যাল ওয়েলবিং। তার মানে ফিলিস্তিন অঞ্চলে কানে না শোনা সমস্ত শিক্ষার্থী হচ্ছে আমার পপুলেশন। আমি হয়তো গবেষণা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের কারণে পরীক্ষায় প্রভাব, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী হচ্ছে আমার পপুলেশন। আমি হয়তো গবেষণা করব পেশাদার নার্সরা, বাংলাদেশের পেশাদার নার্সরা তাদের চাকরি নিয়ে কতটা সন্তুষ্ট, তাহলে বাংলাদেশের সমস্ত পেশাদার নার্স হচ্ছে আমাদের পপুলেশন। তো অনেকে বলতে পারেন ভাই আপনি পপুলেশনের কথা এতক্ষণ বলেন না কেন, আপনি স্যাম্পলিং স্যাম্পলিং করতেছেন কেন? সেটা হলো যে আমরা চাইলেও একটা গবেষণায় পুরো পপুলেশন থেকে তথ্য নিতে পারি না। যেমন পেশাদার সাংবাদিকরা তাদের চাকরি নিয়ে কতটা সন্তুষ্ট, এটা নিয়ে যদি আমি গবেষণা করি, তাহলে বাংলাদেশের সাংবাদিক আছে ধরুন 1 লক্ষ বা 20,000 বা 50,000, আমরা চাইলেও 50,000 সাংবাদিকের কাছ থেকে তথ্য নিতে পারবো না। মানে আমরা চাইলেও গবেষণায় পুরো পপুলেশন থেকে তথ্য নিতে পারি না। আমরা তথ্য নিই মূলত স্যাম্পলের কাছ থেকে, স্যাম্পল। যেমন আমাদের যখন অসুস্থতা হয় তখন আমরা কিন্তু শরীরের সমস্ত ব্লাড চেক আপ করি না, বরং আমাদের কাছ থেকে 1 সিরিঞ্জ ব্লাড নেয় এবং এই 1 সিরিঞ্জ ব্লাড নিয়েই বলে দেয় যে পুরো শরীরের কি অবস্থা। এই 1 সিরিঞ্জ ব্লাডে হচ্ছে আমার স্যাম্পল। বা ধরুন আমাদের স্যাররা এইভাবে উদাহরণটা ইজিলি দেয়, আপনি ধরেন ভাত রান্না করছেন, আপনি হাঁড়ির সমস্ত ভাতের খবর জানতে চান, আপনি কি সবগুলা ভাত টিপে দেখবেন? সবগুলা ভাত কিন্তু আপনি টিপে দেখবেন না, আপনি সিলেক্টেড হয়তো 3-4টা ভাত টিপে দেখবেন যে ভাত হয়েছে কিনা। এই 3-4টা ভাতই বলে দেবে ভেতরের ভাতগুলার বৈশিষ্ট্য কি। এটাকে বলে স্যাম্পল, ঠিক আছে। মানে আমরা গবেষণায় পপুলেশনের কাছ থেকে তথ্য নেব না, কারণ আমাদের খরচ বেশি লাগবে, সময় বেশি লাগবে। এজন্য আমরা গবেষণার আওতা ওই পপুলেশনের অন্তর্গত আমরা একটা অংশ থেকে তথ্য নেই। এখন এই যে একটা অংশ থেকে তথ্য নেই, এই প্রক্রিয়াটাকে বলে স্যাম্পলিং। আর যেই ব্যক্তিদের কাছ থেকে আমরা তথ্য নিই তাদেরকে বলে ওই গবেষণার স্যাম্পল। যেমন আমরা আগের গবেষণায় দেখছি একটু আগে যেটা পড়ছে যে 35 জন ছিল স্যাম্পল। ওকে, তার মানে এই গবেষণার পপুলেশন কিন্তু 35 না, পপুলেশন ছিল গাজা অঞ্চলের সমস্ত কানে কম শোনা বা কানে না শোনা শিক্ষার্থী, কিন্তু স্যাম্পল ছিল 35, ঠিক আছে। বা আমরা পরের যে গবেষণা, যারা ফেরিওয়ালা, যারা না খেয়েছিল, ফুড ইনসিকিউরিটি, তাদের উপর গবেষণা, তাহলে ঢাকা শহরের সমস্ত ফেরিওয়ালা ছিল ওই গবেষণার পপুলেশন, কিন্তু স্যাম্পল ছিল শুধু ওই 25 জন, ঠিক আছে। আশা করি পপুলেশন এবং স্যাম্পলের পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা স্যাম্পল সাইজ নিয়ে কথা বলবো, মানে
সোজা কথায় বললে ঠিক কত জনের কাছ থেকে নিলে তথ্য নিলে আপনার কোয়ালিটেটিভ গবেষণাটি সঠিক হবে, মানে ঠিক কত জনের কাছ থেকে তথ্য নিলে আপনার কোয়ালিটেটিভ গবেষণাটি সঠিক হবে, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি তো অমুক বিষয়ে কোয়ালিটেটিভ স্টাডি করছি, তা আমি কত জনের কাছ থেকে তথ্য নেব? কি 20 জন, 50 জন, না 100 জন, না 500 জন, কত জন হলে এটা আমার জন্য সঠিক হবে? ঠিক আছে, এটা তো আমাদের সবারই জানা দরকার, কারণ আমরা তো চাইলেও কেউ যদি শুধু একজনের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে একটা ফলাফল প্রকাশ করে দেয় সেটা কি হবে কিনা, আবার ধরেন কেউ চাইলেও তো 1000 মানুষের কাছ থেকে ইন্টারভিউ নিতে পারবে না। তার মানে আমাদের জানা দরকার যে ঠিক কত জনের কাছ থেকে আমরা কোয়ালিটেটিভ রিসার্চে তথ্য নিতে হবে যদি একটা গবেষণা ভ্যালিড করতে হয়। তো চাইলে কিন্তু এগুলো নিয়ে অনেক শীট দেখানো যায়, কিন্তু শীটের ডেপথনেস অনেক কম। হ্যাঁ, এজন্য আমার সবসময় ভালো লাগে যে একদম টু দা পয়েন্টে ওই বিষয়ে যে রিসার্চ আর্টিকেল লেখা হয়েছে সেই রিসার্চ আর্টিকেল দেখাতে আমার ভালো লাগে। তো এই গবেষণাটি হচ্ছে যে কোয়ালিটেটিভ রিসার্চে স্যাম্পল সাইজ কত হওয়া উচিত সেইটা নিয়ে একটা গবেষণা। কোয়ালিটিভ রিসার্চে স্যাম্পল সাইজ কত হওয়া উচিত সেটা নিয়ে একটা গবেষণা। আমি এটা খুব ডিটেইলস বলবো না, জাস্ট মোটা দাগে এই গবেষণার ফাইন্ডিংস বলে দেই যে এই গবেষণা আমি যেটা কালার করে রাখছি আপনাদের সুবিধার জন্য, এখানে বলা আছে যে কোয়ালিটেটিভ গবেষণা স্যাম্পল সাইজ কত হবে এটা একটা ডিসকাশনের বিষয়, যেখানে কোয়ান্টিটিভ রিসার্চে স্যাম্পল সাইজে নির্ধারিত হয় সুনির্দিষ্ট কিছু পরিসংখ্যানিক রুলস এবং বিভিন্ন থিওরি বা সূত্র দ্বারা, মানে কোয়ান্টিটিভ রিসার্চে নির্ধারিত হয় স্ট্রিক্ট কিছু রুলস এবং সূত্র দ্বারা। কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ মানে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি, এইটার স্যাম্পল সাইজটা কিন্তু এভাবে নির্ধারিত হয় না। এইটার স্যাম্পল সাইজটা এইভাবে নির্ধারিত হয় না। তাহলে কিভাবে নির্ধারিত হয়? দেখেন, এখানে বলল যে কোয়ালিটেটিভ গবেষণার যারা এক্সপার্ট তারা আর্গু করেছে যে there is no straightforward answer to the question of how many and that sample is contingent number of factor relating to, মানে এখানে যেটা বললো আর কি সেটা হলো যে এক্সপার্টরা বলতেছে যে কোয়ালিটিভ রিসার্চে কত জনের কাছ থেকে তথ্য নেওয়া হবে এইটা নির্ভর করবে তার মেথোডোলজিক্যাল এবং বিভিন্ন প্র্যাকটিক্যাল ইস্যু দ্বারা। ওকে, তারপর স্যান্ডোস্কি নামে একজন গবেষক উনি বলল যে স্যাম্পল সাইজটা এমন হওয়া উচিত যেন অনেক নতুন এবং অনেক বেশি তথ্য আসে। ইন জেনারেল একটা কথা বলছে, সংখ্যার কথা কিন্তু বলে নাই। ঠিক ঠিক আছে। তারপর এই গবেষণা যদি আরো আপনি পড়তে থাকেন, এখানে বলল যে আরো দুজন গবেষক বলছে যে স্যাম্পল সাইজ সুনির্দিষ্ট হওয়া উচিত নয়, বরং যতক্ষণ পর্যন্ত নতুন কোন ডেটা যতক্ষণ পর্যন্ত আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত গবেষক ইন্টারভিউ নিতেই থাকবে। মানে ধরুন আপনি গবেষণা করতেছেন, বাংলাদেশে যারা চা বাগানে কাজ করে তারা তাদের বর্তমান যে স্ট্রাকচার জবের সেটা নিয়ে তারা হ্যাপি কিনা। আপনি 10টা ইন্টারভিউ করেছেন, 11তম ইন্টারভিউতে কি দেখলেন আরো নতুন তথ্য আসতেছে, প্রত্যেকটা ইন্টারভিউতেই নতুন নতুন তথ্য আসতেছে। তো গবেষকরা বলতেছে যে নতুন তথ্য না আসা পর্যন্ত আপনি ইন্টারভিউ নিতে থাকবেন। এটা হচ্ছে এক গবেষকের মত। তারপর আচ্ছা, এখানে আরো 3জন গবেষক বলল যে ওনারা 60টা ইন্টারভিউ নিয়েছে এবং ওনারা দেখেছে যে 12তম ইন্টারভিউ এর পরেই স্যাচুরেশন চলে আসছে। স্যাচুরেশন মানে হচ্ছে যে নতুন কোনো তথ্য আর আসতেছে না। এখন ওরা বলতেছে আর কি যে যদি গবেষক দেখে যে তার ইন্টারভিউতে নতুন কোনো তথ্য আসতেছে না, সেই জায়গায় তিনি ইন্টারভিউ বন্ধ করে দেবে। সেক্ষেত্রে সেটা 12টা ইন্টারভিউ হোক, 15টা হোক। তো এরকম এই পেপারটা যদি আপনি ডিটেলস পড়েন, আপনাদেরকে আমি খুব বেশি থিওরিটিক্যাল আলাপ দেবো না, কারণ যেমন আমরা রিসার্চ হেল্প বাংলাদেশ থেকে যে কোর্স করাই সেখানে শুধু স্যাম্পল সাইজ নিয়ে 2টো ক্লাস, আর আজকে আমাদের ধরুন স্যাম্পল সাইজ হচ্ছে আজকে ক্লাসের ছোট একটা অংশ। তো আমরা খুব বেশি ডিটেলস পড়তে গেলে আপনাদের মাথা ঘুরাবে। আমি যদি শর্টকাটে বলি আর কি, সেটা হলো, নাহলে আমি এই পেপারটা আরো ধরে ধরে আপনাদেরকে দেখাতাম। এখানে এই যে লিঙ্কন এবং গোবা তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে ইনফরমেশন রিডান্ডেন্সি, মানে যদি আমরা দেখি যে ইনফরমেশন বারবার একই তথ্য আসতেছে তাইলে আমরা বন্ধ করে দেবো, এটার কোনো সুনির্দিষ্ট কোনো স্যাম্পল সাইজ নাই। এবং এখানে আরো খেয়াল করুন, বলে যে নতুন ডেটা যতক্ষণ পর্যন্ত না আসবে এবং ডেটার রিচনেস মানে ডেটা যদি রিচ হয়ে যায়, মানে অবজেক্টিভ যদি ফুলফিল হয়ে যায়, তাহলে গবেষক ডেটা কালেকশন বন্ধ করে দেবে। তাহলে আমরা এই আর্টিকেলটা থেকে সিদ্ধান্ত নিতে পারি যে কোয়ালিটেটিভ রিসার্চে কত জনের কাছ থেকে তথ্য নিতে হবে এমন কোনো বাধা ধরা রুলস রেগুলেশন নাই। তবুও
একটা ইন জেনারেল যদি আমি চিত্র বলি আপনাদেরকে, ইন জেনারেল চিত্র, সেটা হলো যে কোয়ালিটেটিভ আপনারা যে গবেষণাগুলো করবেন সেগুলোর নর্মাল রেঞ্জ হচ্ছে 10 থেকে 30টা ইন্টারভিউ। মানে আপনারা যদি কোয়ালিটিভ স্টাডি করেন তাহলে 10 থেকে 30টা ইন্টারভিউ রাখার চেষ্টা করবেন। অসংখ্য রেফারেন্স আছে 10 থেকে 30টা ইন্টারভিউ এর পক্ষে। এখন বেশি হলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে, কেউ 15টা নেবেন, কেউ 18টা, কারো 20টা, কারো 35টা। 10 থেকে 30টা এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে। ওকে, যেমন আমরা আজকে যে দ্বিতীয় আর্টিকেলটা আমরা দেখছি, এই গবেষণায় দেখুন ওনারা ইন্টারভিউ নিছে হচ্ছে কয়টা, 25টা। কেন 25টা? ওরা বলছে যে কোয়ালিটিভ গবেষণার আইডিয়াল স্যাম্পল সাইজ হলো 15 থেকে 20। স্যান্ডোস্কি বলছে যে স্যাম্পল সাইজ 10 হলেই হবে। বললো যে যদি ইন্টারভিউ এর গ্রুপ যদি হোমোজেনাস হয়, হোমোজেনাস মানে যাদের কাছ থেকে তথ্য নেবেন তারা যদি একই টাইপের মানুষ হয়, একই টাইপের মানে হচ্ছে এদের মধ্যে কোনো বৈপরীত্য নাই, মানে এখানে 10 জন রোনালদোর ভক্ত, 10 জন মেসির ভক্ত, এরকম না, বরং 10 জনই সিমিলার। যেমন আমি ধরেন দুর্নীতি দমন কমিশনের 10 জন অফিসারের ইন্টারভিউ নেব, সবাই এতে বোঝা যায় তাদের বৈশিষ্ট্য হচ্ছে হোমোজেনাস। ঠিক আছে। তো যদি এখানে স্যান্ডোস্কি বলছে, এটা হচ্ছে স্যান্ডোস্কির রেফারেন্স, উনি বললো যে যদি হোমোজেনাস হয় তাহলে 10টা ইন্টারভিউ এনাফ। আবার ক্রাউস এন্ড ম্যাকেনজি ওনারা বলছে যে 20টা ইন্টারভিউ হইলে ভালো। তো এরকম এক এক পেপারে এক এক গবেষকের এক এক রিকমেন্ডেশন আছে। যেমন চার্মস বলছে 25টা ইন্টারভিউ হলে ছোট প্রজেক্টের জন্য সেটা পারফেক্ট হয়, ঠিক আছে। আবার গেস্ট উনি বলছে যে 15টা হলে পারফেক্ট হয়। যাই হোক, এখন আমরা আমাদের পেপারে যে কোনো রেঞ্জ ইউজ করতে পারবো, এখানে দুই একটা রেফারেন্স বসায় দিলে হবে। আপনি বলবেন যে আমি ইন্টারভিউ নেব 15টা, কারণ এই গবেষক বলছে 15টা ইন্টারভিউ নিলে ইনাফ, বেশি নিলেও কোনো সমস্যা নেই। তাহলে এক কথায় যদি বলি, কোয়ালিটেটিভ গবেষণা করতে গিয়ে আমরা কতটা ইন্টারভিউ নেব এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়। তবে আপনারা চেষ্টা করবেন ইন্টারভিউর যে সংখ্যা, সেই সংখ্যার রেঞ্জটা 10 থেকে 30টা রাখতে। এটা কমও হইতে পারে, বেশি হইতে পারে। আমি আমার লাইফে প্রথম যে কোয়ালিটিভ প্রজেক্টে কাজ করছি সেখানে আমাদের কোয়ালিটিভে স্যাম্পল সাইজ ছিল 120। এটা একটা বড় ফান্ডেড রিসার্চ ছিল। পরে আমরা 96টা ইন্টারভিউ নিছি। তো অনেক বেশি, আপনাদের এত নেওয়া লাগবে না, 10 থেকে 30টা হলেই ইনাফ আমার মতে। ওকে, তাহলে এই গেল হলো আমাদের আজকে ক্লাসের প্রথম কন্টেন্ট, যে স্যাম্পল সাইজ হবে কত, স্যাম্পল সাইজের আলাপটা এখানেই শেষ। ঠিক ঠিক আছে। আমরা কি দুই একটা প্রশ্ন নেব নাকি আগে শেষ করে পরে প্রশ্ন নেব? মানে আমরা জাস্ট আমাদের 5টা কন্টেন্টের একটা কন্টেন্ট শেষ করছি। আই থিংক আমাদের শেষ করে তারপরে একেবারে প্রশ্নে ঠিক গেলে আছে, ভালো হবে। ঠিক আছে। তো পার্টিসিপেন্ট যারা আপনারা হচ্ছে যে যদি কোনো প্রশ্ন থাকে চ্যাট এই কমেন্ট বক্সে করে রাখুন, তাহলে আমাদের যিনি এখানে সমন্বয় করছেন উনি সেই প্রশ্নগুলো আমাকে পৌঁছে দেবেন। আমরা স্যাম্পল সাইজের আলাপটুকু শেষ করলাম। তার মানে কোনো সূত্র ইউজ করা লাগবে না, থিওরি ইউজ করা লাগবে না, জাস্ট আমরা একটা রেশনাল যৌক্তিক সংখ্যা নিলে হবে, দুই একটা রেফারেন্স দিয়ে দিলে হবে। আপনারা কয়েকটা কোয়ালিটিভ রিসার্চ পেপার পড়লেই এরকম দুই একটা রেফারেন্স আপনারা পেয়ে যাবেন। ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা জানলাম যে আমরা কত জনের কাছ থেকে তথ্য নেব, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তিগুলাকে আমি সিলেক্ট করব কিভাবে, মানে স্যাম্পলিং টেকনিকটা আমার কি হবে। অর্থাৎ ধরুন আপনি ফিলিস্তিনের গাজা অঞ্চলে গবেষণা করবেন, আহ, সেখানে তো 5,000 শিক্ষার্থী আছে যারা কানে কম শুনে বা কানে শুনে না। তাদের মধ্য থেকে আপনি 35 জন 30 জন, কে হবে এই 30-35 জন? বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিয়ে আপনি গবেষণা করবেন, আপনার স্যাম্পল সাইজ 20। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী আছে ধরুন 25,000। এই 25,000 শিক্ষার্থী থেকে কোন 20 জন বা কোন 25 জন হবে আপনার গবেষণা স্যাম্পল, এইটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? এইটাকে বলে হচ্ছে যে স্যাম্পলিং টেকনিক। মানে স্যাম্পলিং টেকনিক নিয়ে আপনারা পড়াশোনা করলে এইটা বুঝবেন। ওকে, আমি এখন স্যাম্পলিং টেকনিক নিয়ে কথা বলবো। আপনারা কিন্তু আপনাদের পেপারে বলতে হবে আপনাদের স্যাম্পলিং টেকনিকটা কি। দেখুন আমি আপনাদেরকে দুই একটা পেপার দেখাই। এই যে এটা একটা পেপার, এই পেপারের শিরোনাম হচ্ছে যে ফার্স্ট ইয়ারের যারা ডেন্টিস্ট তাদের আসলে হেলথ এডুকেশন নিয়ে তাদের কি ধারণা নিয়ে একটা গবেষণা, এবং এটার মেথোডোলজিতে কিন্তু বলা আছে, দেখেন এটা ফোকাস গ্রুপ নিছে এবং এখানে বলা আছে যে তারা 19 জন রেসপন্ডেন্টের কাছ থেকে তথ্য নিয়েছে, 19 জন। এবং একটা জায়গায় কিন্তু ওরা বলেও দিছে যে স্যাম্পলিং টেকনিকটা কি আর কি। আমি একটু আগে এটা পড়ছিলাম, এখন সামনে পড়তেছে না। তো এরা বলে দিছে একটা জায়গায় স্যাম্পলিং টেকনিকটা কি হবে। বা আমরা যদি আরেকটা পেপারেও যাই, এই যে এটা একটা পেপার, এর এখানে বলা আছে এই পারপাসিভ স্যাম্পলিং, দেখেন এই যে পারপাসিভ শব্দটা লেখা আছে যে পারপাসিভ স্যাম্পলিং টেকনিক। তো প্রশ্ন হলো পারপাসিভ স্যাম্পলিং টেকনিকটা কি?
ওকে, মানে আপনারা আপনাদের পেপারে লিখতে হবে যে এদেরকে কোন কৌশলে আপনারা ইন্টারভিউটা নিয়েছেন, মানে এই 35 জনকে আপনারা কোন কৌশলে সিলেক্ট করেছেন, এই কথাটা এখানে বলতে হবে। দেখেন আমরা ফিলিস্তিনের গাজা অঞ্চলে যে পেপারটা পড়ছিলাম সেখানে বলা আছে যে পার্টিসিপেন্টস ফর দ্য ইনডেপথ ইন্টারভিউজ ওয়্যার পারপাসিভলি স্যাম্পল। এই যে পারপাসিভ স্যাম্পলিং খুব জনপ্রিয়। তো আমরা এখন স্যাম্পলিং টেকনিক নিয়ে শিখবো, তখনই আপনারা বুঝবেন যে পারপাসিভ স্যাম্পলিং আসলে কি। ওকে, তো যদি সোজা কথায় বলি, স্যাম্পলিং টেকনিক দুই প্রকার। একটা হচ্ছে কোয়ান্টিটিভ গবেষণা স্যাম্পলিং টেকনিক, যেটাকে বলে প্রবাবিলিটি, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো না। আরেকটাকে বলে কোয়ালিটেটিভ গবেষণা স্যাম্পলিং টেকনিক, এটাকে বলে নন প্রবাবিলিটি, মানে এটার নাম হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। কোয়ালিটিভ রিসার্চের যে স্যাম্পলিং টেকনিক এটাকে বলে নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। কেন নন প্রবাবিলিটি বলে? কারণ কোয়ালিটেটিভ রিসার্চে আমরা স্যাম্পলিংটা এমন ভাবে করি যাতে পপুলেশনের অন্তর্গত সবার আসার সুযোগ থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। মানে কোয়ান্টিটিভ রিসার্চে স্যাম্পলিংটা এমন কৌশলে করা হয় যে কোনো কেউ পার্টিসিপেন্ট হয়ে যেতে পারে, কিন্তু কোয়ালিটিভে এরকম না। কোয়ালিটিভে আমরা সিলেক্ট করে করে নেই। ঠিক ঠিক আছে। তো কোয়ালিটিভে স্যাম্পলিং টেকনিকের কয়েকটা প্রকার আছে, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্নোবল, কনভেনিয়েন্ট, কোটা, তারপর পারপাসিভ বা জাজমেন্ট। ওকে, আমি একটা একটা করে ছোট করে বলে দিই, আপনাদের তাহলে আর বেশি সময় লস হবে না। অর্থাৎ কোয়ালিটিভ রিসার্চে আমরা বেশ কয়েকভাবে স্যাম্পলিং টেকনিক করতে পারি। একটা হলো স্নোবল স্যাম্পলিং টেকনিক। স্নোবল স্নোবল স্যাম্পলিং টেকনিক মানে আপনারা দেখবেন যে আমরা যদি পর পর 100টা ইট দাঁড় করাই এবং একটা ইটকে আরেকটা ইটের উপর ছেড়ে দেই, দেখবেন যে প্রত্যেকটা ইটে কিন্তু পড়ে যাবে। স্নোবল স্যাম্পলিং টেকনিক হলো, ধরুন আপনার গবেষণায় আপনি 20 জন মাদকাসক্ত ব্যক্তির তথ্য নেবেন, 20 জন। তা আপনার কাছে কিন্তু 20 জন মাদকাসক্ত ব্যক্তির তালিকা নাই, কিন্তু 2 জন বা 1 জনের তালিকা আছে। আপনি সেই একজনের ইন্টারভিউ নিয়ে তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার জানা মতে আর কে কে মাদক নেয়? তখন উনি বলবে হ্যাঁ আমার জানা মতে অমুক লোক মাদক নেয়, তার ইন্টারভিউ নেন। এই প্রসেসটাকে বলে স্নোবল স্যাম্পলিং টেকনিক। মানে যখন গবেষণার বিষয়টি হয় সেনসিটিভ বা হিডেন, মানে যেটা মানুষ প্রকাশ করতে চায় না, যেমন ক্যান্সারের রোগী, এইচআইভি আক্রান্ত রোগী, বা প্রস্টিটিউশনে যারা জড়িত, বা সমাজে খুবই লোয়ার লেভেলের কাজ করতেছে যারা সমাজে পরিচয় দিতে চায় না। আপনার যদি এরকম কোনো গোষ্ঠী নিয়ে কাজ করেন, মানে এমন গোষ্ঠী নিয়ে কাজ করেন যারা তাদের পরিচয় দিতে চায় না, যাদেরকে খুঁজে পাওয়া কঠিন, সেই গবেষণায় সবসময় স্নোবল স্যাম্পলিং টেকনিক হবে। স্নোবল স্যাম্পলিং টেকনিক মানে হচ্ছে যে স্নোবল স্যাম্পলিং টেকনিক মানে হচ্ছে যে আমি সেটা দিয়ে দেব, আপনি প্রথমেই 1 জন বা 2 জনের কাছ থেকে তথ্য নেবেন এবং সেই 1 জন বা 2 জনের উপর ভিত্তি করে আপনি অন্যদের কাছ থেকে তথ্য নেবেন। এটাকেই বলে হচ্ছে স্নোবল স্যাম্পলিং টেকনিক। ঠিক আছে, এই যে শীটে এগুলা ডিটেলস আছে, আমি এই যে শীটটা দিয়ে দেবো আপনাদেরকে, যে স্যাম্পলিং টেকনিক, পারপাসিভ, স্নোবল। এই যে এখানে বললো স্নোবল মানে হচ্ছে যে ইনিশিয়াল পার্টিসিপেন্টস রেফার্স টু দ্য রিসার্চার টু আদার পটেনশিয়াল পার্টিসিপেন্ট। কখন ইউজ করা হয়? যখন পার্টিসিপেন্টের কাছে আমাদের রিচ করা কঠিন হয়ে যায়। ওকে, এখন আপনি যদি ধরেন গবেষণা করতেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা নিয়ে, সেখানে আপনি যদি স্নোবল স্যাম্পলিং টেকনিক ইউজ করেন তাহলে কি হবে? হবে না। কেন হবে না? কারণ তাদেরকে তো আমরা ইজিলি পাই। ঠিক আছে। ওকে, তার মানে স্নোবল স্যাম্পলিং হতে হলে গবেষণার টপিকটা হওয়া লাগবে এমন যেখানে রেসপন্ডেন্টরা তাদের পরিচয় দিতে চায় না। ঠিক আছে, সেক্ষেত্রে ওই 1 জন 2 জন রেসপন্ডেন্টের খুঁজে নতুন রেসপন্ডেন্টের কাছে আমাদের যেতে হবে। যেমন আমি 2019 সালে একটা রিসার্চের সাথে জড়িত ছিলাম, সেটা আমাদের রেসপন্ডেন্ট ছিল যারা তামাক কোম্পানিতে আগে চাকরি করেছে। তো যারা তামাক কোম্পানিতে আগে চাকরি করতো এখন চাকরি ছেড়ে দিছে, নর্মালি তারা কিন্তু স্বীকার করে না যে এক সময় তামাক কোম্পানিতে চাকরি করতো। এই গবেষণা স্যাম্পলিং টেকনিকটা হবে স্নোবল স্যাম্পলিং। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে স্নোবল স্যাম্পলিং টেকনিক হবে খুবই সেনসিটিভ বা পার্টিসিপেন্ট নিজের পরিচয় দিতে চায় না এমন কেসের ক্ষেত্রে হবে স্নোবল স্যাম্পলিং টেকনিক। আচ্ছা, এরপর হচ্ছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং। কনভেনিয়েন্ট স্যাম্পলিং টেকনিক মানে, সোজা কথা বললে কনভেনিয়েন্ট মানে সহজ, যাকে পাবো তার কাছ থেকে নেব। মানে আপনার গবেষণা স্যাম্পল সাইজ হলো 20, আপনি কাজ করবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের চাকরি নিয়ে সন্তুষ্ট কিনা, আপনি জাস্ট 20 জনের কাছ থেকে তথ্য নিয়ে নেবেন। যেই 20 জনকে আপনি আগে পাবেন বা এভেলেবেল পাবেন,
তাদের কাছ থেকে আপনি তথ্য নিয়ে নেবেন। এটাকে বলে কনভেনিয়েন্ট। যাকে পাবো তার কাছ থেকে নেব। ঠিক আছে? তো কনভেনিয়েন্ট স্যাম্পলিং টেকনিক যারা শিক্ষার্থী তাদের জন্য ভালো। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এতে বায়াসনেস হবে না? হ্যাঁ, বায়াসনেস হতে পারে। কিন্তু এটা তো আবার যারা পেপার রিভিউ করবে তারা আবার দেখবে যে আপনি কোন বায়াসনেস করছেন কিনা। তো কনভেনিয়েন্ট স্যাম্পলিং টেকনিক মানে হচ্ছে যে আপনার স্যাম্পল সাইজের সংখ্যাটা পূরণ হওয়া পর্যন্ত এভেইলেবল যাদেরকে পাবেন তাদের কাছ থেকে তথ্য নিয়ে নেবেন। সুবিধা কি? সুবিধা হলো খরচ কম, ইজিলি পাওয়া যায়, এগুলো হলো সুবিধা। অসুবিধা হলো ডেটা কম আসতে পারে। মনে করুন আমি পেশাদার নার্সরা তাদের চাকরি নিয়ে সন্তুষ্ট কিনা এটা নিয়ে আমি গবেষণা করব। আমি ১০ জন নার্সকে আমি পেয়ে গেলাম একটা হসপিটালে গিয়ে তাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে নিলাম ইনস্ট্যান্ট। অনেকে হয়তো তথ্য জানে না বা অনেকের কাছে রিচ ডেটা নাই। তো কনভেনিয়েন্ট স্যাম্পলিং টেকনিকটা এইজন্যই আমরা নানান কারণেই এভয়েড করি। ঠিক ঠিক আছে? আর কোটা স্যাম্পলিং যেটা, কোটা স্যাম্পলিং মানে আপনি ধরেন ২০ টা ইন্টারভিউ নেবেন, সেক্ষেত্রে আপনি ভাগ করে নিচ্ছেন যে ছেলেদের ১০ টা, মেয়েদের ১০ টা বা ধর্মতাত্ত্বিকভাবে ভাগ করে নিচ্ছেন যে মুসলমানদের ১০ টা, হিন্দুদের ৫ টা, বৌদ্ধ ৩ টা। এরকম যদি আমরা কোটা ভাগ করে নেই আরকি, মানে আমাদের স্যাম্পলিংটাকে যদি কোনো যৌক্তিক কোনো বৈশিষ্ট্যে ভাগ করে নিই এটাকে বলে কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং খুব বেশি ইউজ হয় না কোয়ালিটিভে। আর লাস্ট এটাই সবচেয়ে বেশি ইউজ হয় যেটা ১ম এ আছে পারপাসিভ। পারপাসিভ স্যাম্পলিং এর আরেক নাম হলো জাজমেন্ট স্যাম্পলিং অথবা ডিটারমিনেন্ট স্যাম্পলিং। সোজা কথায় বললে গবেষক নিজেই ঠিক করে এই গবেষণায় কারা ইন্টারভিউ দেবে। এটাকে বলে পারপাসিভ স্যাম্পলিং। মানে আপনি কাজ করতেছেন, বাংলাদেশে যারা চা বাগানে কাজ করে তাদের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায়। তো আপনি নিজেই ঠিক করলেন যে এই গবেষণায় ২০ জন যে ইন্টারভিউ দেবে সেই ২০ জন কারা হবে। এটাকে বলে পারপাসিভ স্যাম্পলিং টেকনিক বা জাজমেন্টাল স্যাম্পলিং আমরা বলি। কোন পেপারে দেখবেন লেখা আছে জাজমেন্টাল স্যাম্পলিং। তো পারপাসিভ স্যাম্পলিংটাই বেস্ট। কেন বেস্ট আপনাদেরকে বলি। এটার ঝুঁকির জায়গা হলো হ্যাঁ, এখানে বায়াসনেস হতে পারে। গবেষক ইচ্ছা করেই এমন লোক সিলেক্ট করতে পারে যারা তার ফেভারে তথ্য দেবে। কিন্তু অবশ্যই এগুলা কিন্তু রিভিউয়াররা খুব ভালো করে দেখবে যে আপনি এখানে বায়াসনেস করছেন কিনা। আচ্ছা, পারপাসিভ স্যাম্পলিং টেকনিক কেন বেস্ট বা আপনাদেরকে একটু আগে যে অনেকগুলা পেপারের নমুনা দেখালাম, সব পেপারেই কিন্তু পারপাসিভ স্যাম্পলিং টেকনিকের কথা লেখা আছে। তো কি সুবিধা? আমি একটু স্ক্রিনশটটা আপাতত অফ করি। পারপাসিভ স্যাম্পলিং টেকনিকের সুবিধাটা হচ্ছে যে আমরা যদি নিজেই সিলেক্ট করতে পারি যে এরা হচ্ছে আমাদের গবেষণায় তথ্য দেবে, তাহলে আমি কিন্তু জানি যে এই বিষয়ে এক্সপার্ট কে, কার কাছ থেকে এক্সপার্ট তথ্য পাওয়া যাবে। সেক্ষেত্রে এটাই কিন্তু আমাদের রিসার্চ এর জন্য ভালো। দেখুন কোয়ালিটেটিভ রিসার্চ এর প্রাণ হচ্ছে তার তথ্য। ঠিক আছে? আপনি র‍্যান্ডম ২০ জনের কাছ থেকে ইন্টারভিউ নেন, খুব বেশি ডেটা আসবে না। আপনি সিলেক্টেড পারসনদের কাছ থেকে তথ্য নেন, তাহলে কিন্তু অনেক বেশি তথ্য আসবে। ঠিক আছে? আর কোয়ালিটেটিভ রিসার্চে খেয়াল রাখবেন যে আমরা কাজ করতেছি হয়তো চা বাগানের শ্রমিকদের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়। তার মানে এই না যে আমরা শুধুমাত্র চা বাগানের শ্রমিকদের ইন্টারভিউ নেব। কোয়ালিটেটিভ রিসার্চ মানে আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকেও তথ্য নেবেন। মানে চা বাগানের মালিক পক্ষ বা চা বাগানের কর্মীদের অধিকার নিয়ে কাজ করে এমন অ্যাক্টিভিস্টদের কাছ থেকে তথ্য নেবেন। মানে কোয়ালিটিভ রিসার্চে আমরা শুধু ওই বিষয়ের সাথে জড়িত রেসপন্ডেন্টের কাছ থেকে তথ্য নিই না, বরং স্টেক হোল্ডার মানে যাদের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড এই টপিক তাদের কাছ থেকে তথ্য নেই। এক্ষেত্রে গবেষক যদি পারপাসিভ স্যাম্পলিং করেন সেক্ষেত্রে সে টু দা পয়েন্টে বুঝতে পারে যে এর কাছ থেকেই তথ্য নিলে ভালো হবে। ঠিক আছে? তো এইটাকে বলে পারপাসিভ স্যাম্পলিং টেকনিক। পারপাসিভ স্যাম্পলিং করলে আমাদের রিচ ডেটা আসে। অনেক বেশি তথ্য আসে। তবে হ্যাঁ, রিসার্চারের এখানে উচিত বায়াসনেস না করা। কারণ এটা বায়াসনেস করলে অবশ্যই যারা রিভিউয়ার তারা তো দেখবে যে যারা রেসপন্ডেন্ট আপনারা জানেন কিনা জানি না যে কোয়ালিটিভ রিসার্চ করলে কিন্তু জার্নালে অনেক সময় প্রশ্নপত্রটা দেওয়া লাগে বা রেসপন্ডেন্টের যে প্রোফাইল, ডেমোগ্রাফিক প্রোফাইল সেটা দেওয়া লাগে। মাঝে ইন্টারভিউ গুলার অডিও দেওয়া লাগে। তো এইজন্য বায়াসনেস করা যাবে না। তো পারপাসিভ স্যাম্পলিং করলে বেস্ট হয়। বেশি তথ্য আসবে। ঠিক আছে? তো এই হলো পারপাসিভ স্যাম্পলিং টেকনিকের কথা। গবেষক যাকে এক্সপার্ট মনে করবে তার কাছ থেকে গবেষক তথ্য নেবে। এটা হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং এর মূল কথা। এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি এই যে এইভাবে স্যাম্পলিং আমরা করতেছি এইভাবে তো বায়াসনেস হবে। এটা কিন্তু বারবার আপনাদের মনে আসবে। দেখুন কোয়ান্টিটিভ রিসার্চ এর স্যাম্পলিং টেকনিক খুবই সেনসিটিভ ইস্যু কোয়ান্টিটিভ রিসার্চ, কারণ সেখানে আমরা পার্সেন্টেজ আকারে ফলাফল প্রকাশ করি। কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ আমরা কিন্তু কোনো পার্সেন্টেজ আকারে প্রকাশ করি না, বর্ণনা আকারে প্রকাশ করি। ফলে এখানে বায়াসনেসটা ওইরকম ইস্যু না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন স্যাম্পলিং টেকনিকের আলাপ। তাহলে আমরা সো ফার আমরা দুটো কনটেন্ট কভার করলাম। কোয়ালিটিভ রিসার্চ এর স্যাম্পল সাইজ কত হবে আর স্যাম্পলিং টেকনিক কত হবে। স্যাম্পলিং টেকনিকের আরো কিছু ছোটখাটো শাখা প্রশাখা আমি আলোচনা করলাম না, যেমন এক্সট্রিম কেস স্যাম্পলিং,
তারপর হচ্ছে যে হোমোজেনাস স্যাম্পলিং, আরো হেটারোজেনাস স্যাম্পলিং, এগুলো আমাদের আপাতত না শিখলেও আমরা জাস্ট মূল মেসেজটা ক্লিয়ার হলেই হলো। তাহলে আমরা দুটো জিনিস কভার করলাম। ওকে, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাই, ইউ আর ক্লিয়ারলি অডিবল, শোনা যাচ্ছে ঠিক ওকে, মতো। ওকে, যেমন আমার একটা রিসার্চে আমি একটা স্ক্রিন শেয়ার করি। আমার একটা রিসার্চে দেখেন আমি হচ্ছে যে পারপাসিভ স্যাম্পলিং করেছি। এই পারপাসিভ স্যাম্পলিং করার কারণে দেখুন একটা ইন্টারভিউতে আমার অনেক তথ্য আসছে, যে একটা ইন্টারভিউতে অনেক তথ্য কিন্তু চলে আসছে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের আন্ডারে অনেক অনেক বেশি তথ্য আসছে। তো এই জন্য পারপাসিভ স্যাম্পলিং করলে আমাদের কিছু সুবিধা আছে আর কি, বেশি বেশি তথ্য আসবে, যেটা কোয়ালিটেটিভ রিসার্চের প্ল্যান। ওকে, তো আমরা নতুন টপিকে যাই। তাহলে আমরা স্যাম্পল সাইজ, স্যাম্পলিং টেকনিক, এই দুটো বিষয় আমরা কভার করলাম। এইবার আমরা কথা বলবো এই যে কোয়ালিটিভ রিসার্চে আমরা আসলে ডেটাটা কিভাবে নেই, মানে পার্টিসিপেন্ট, এই যে আমরা, হ্যাঁ আমরা ঠিক করলাম, একজন বললেন যে সামথিং, ও ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই যে কোয়ালিটেটিভ রিসার্চে আমরা ঠিক করলাম যে 30 জন মানুষের কাছ থেকে তথ্য নেব, তাদের কাছে পারপাসিভ স্যাম্পলিং হবে। এখন প্রশ্ন হলো তাদের কাছ থেকে আমরা তথ্যটা কিভাবে নেব, মানে আমরা রেসপন্ডেন্ট সিলেক্ট করে ফেলছি, কোন টেকনিকে তাদের কাছে যাব সেটাও সিলেক্ট করে ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে তাদের কাছ থেকে ডেটাটা কোন মোডে নেব, মানে ডেটাটা আমরা কিভাবে নেব? কি তারা কি ইন্টারভিউ দেবে, নাকি আমরা তাদেরকে অবজার্ভ করব, অবজার্ভ করে করে তথ্য লিখব, মানে কিভাবে আমরা ডেটাটা নেব আর কি। এখন আমরা সেই আলাপ করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা কথা বলবো কোয়ালিটেটিভ রিসার্চের ডেটা কালেকশন মেথড নিয়ে, ডেটা কালেকশন মেথড নিয়ে। দেখেন কোয়ান্টিটিভ রিসার্চ নিয়ে আপনারা কিন্তু সবাই এখানে অবগত, কারণ কোয়ান্টিটিভ রিসার্চ আপনারা অনেকে গুগল ফর্ম ফিল আপ করছেন, এমসিকিউ টাইপ প্রশ্ন ছিল, এটাই কোয়ান্টিটিভ রিসার্চ। এই যে আপনারা গুগল ফর্ম ফিল আপ করছেন, এটাকে বলে সার্ভে মেথড। কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ আমরা সার্ভে মেথড করি না। কোয়ালিটেটিভ রিসার্চের ডেটা কালেকশনের জন্য আমরা বেশ কয়েকটা মেথড ফলো করি, সেটা নিয়ে এখন কথা হবে। আমি স্ক্রিন আবারও শেয়ার করছি, কারো প্রশ্ন থাকলে এখানে বলে রাখুন, তাহলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এমনিতেও যদি ক্লাসের ছেড়ে যদি প্রশ্ন থাকে, আপনার এই যে মোর্শেদ আলম আইডিতে গেলে, যে আমার আইডিটা হচ্ছে মোর্শেদ আলম আইডি, লিখে সার্চ করলেই পাবেন, এই যে মোর্শেদ আলম, এখানে সার্চ করলে আমাকে ক্লাস শেষে প্রশ্ন করতে পারবেন, বা আমাদের রিসার্চ সেল বাংলাদেশের পেজে বা কুমিল্লা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির পেজেও পারবেন। ওকে, আমি যেখানে ছিলাম, আমি যেখানে ছিলাম, ভাই আপনার স্ক্রিন শেয়ারটা মেবি অফ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, আমি যেটা বললাম যে প্রশ্ন তো এখন চাইলে কেউ করতেই পারবে, পাশাপাশি যদি ক্লাসের পরেও কোনো প্রশ্ন থাকে, তাহলে যে আমার মোর্শেদ আলম আইডি সার্চ করলেই পাবে, এখানে আমাকে ইনবক্স করতে পারবে, অথবা আমাদের এই যে রিসার্চ হেল্প বাংলাদেশ যে গ্রুপ আর কি, প্রায় 1,60,000 মেম্বারের গ্রুপ, এই যে এই গ্রুপে গেলেও আমাদের উপস্থিতিটা জানতে পারবেন। ঠিক ঠিক আছে। এই আমাদের একটা পেইড কোর্সও শুরু হবে এই 18 তারিখ থেকে, তো সেটাতেও কেউ যুক্ত হতে চাইলে আমাদের গ্রুপের পিন পোস্টে গেলেই সেই ডিটেলসটা পাবে, ফর্ম পূরণ করলে হবে। ঠিক ঠিক আছে। আমি যেখানে ছিলাম, আচ্ছা আমরা ছিলাম হচ্ছে যে আমরা এখন ডেটাটা কিভাবে নেব সেই আলাপে যাচ্ছি, ডেটাটা আমরা কিভাবে নেব। তো আমি আবার শিটে যাই, ডেটা কালেকশন টুলস বলি আর কি আমরা যেটাকে, ডেটা কালেকশন টুলস ইন কোয়ালিটেটিভ রিসার্চ। ওকে, তো আচ্ছা আমি শিটে যাই। ওকে, আচ্ছা, তো কোয়ালিটেটিভ রিসার্চে মোটা দাগে আমরা ডেটাটা কালেক্ট করি হচ্ছে ইন্টারভিউ এর মাধ্যমে। কোয়ালিটেটিভ রিসার্চে আমরা ডেটা কালেক্ট করি ইন্টারভিউ এর মাধ্যমে, আমরা পার্টিসিপেন্টদেরকে 1-to-1 ইন্টারভিউ করি। ইন্টারভিউ ফেস টু ফেসও হইতে পারে, অথবা এমনও হইতে পারে আপনি প্রশ্ন পাঠিয়ে দিয়েছেন, তিনি অডিও রেকর্ড করে আপনাকে পাঠিয়ে দিয়েছে, সেটাও হতে পারে। ফেস টু ফেস হওয়াটাই বেটার। তো এই কোয়ালিটিভ রিসার্চে আমরা এটা কালেক্ট করি ইন্টারভিউ মেথডের মাধ্যমে। আর ইন্টারভিউ এর আবার দুটো প্রকার আছে, একটাকে বলে কেআইআই, একটাকে বলে আইডিআই। কেআইআই এর পূর্ণরূপ হচ্ছে কি ইনফরমেন্ট ইন্টারভিউ, আর আইডিআই এর পূর্ণরূপ হচ্ছে ইন ডেপথ ইন্টারভিউ। না, আমরা কোয়ালিটিভ রিসার্চের যে রেসপন্ডেন্টের কাছ থেকে ইন্টারভিউ নেই, ইন্টারভিউর মাধ্যমে তথ্য নেই, ইন্টারভিউ দুই ধরনের হইতে পারে, একটাকে বলে কেআইআই, একটাকে বলে আইডিআই। কেআইআই মানে কি ইনফরমেন্ট ইন্টারভিউ, আইডিআই মানে ইন ডেপথ ইন্টারভিউ। দেখেন আমরা যে গাজা অঞ্চলের পেপারটা পড়ছিলাম, সেখানে লেখা আছে যে ইন ডেপথ ইন্টারভিউ নেওয়া হয়েছে। তাহলে ইন ডেপথ ইন্টারভিউটা কি সেটা আমরা একটু শিখি। কোন কোন পেপারে দেখবেন যে কেআইআই নেওয়া হয়েছে, যেমন আমার রানিং প্রজেক্টে আমি 10টা কেআইআই করতেছি।
তো কেআইআই টা মানেটা আসলে কি? ঠিক 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 আছে, তো আমি এখন কেআইআই আইডিআই এগুলা ব্যাখ্যা করব। দুটোই হচ্ছে ইন্টারভিউ এর প্রকার। হ্যাঁ, দুটো ইন্টারভিউ এর প্রকার। ইন ডেপথ ইন্টারভিউ মানে হচ্ছে যে একদম দুইটা খুবই সিমিলার, মানে এখানে আমরা খুব বেশি পার্থক্য করব না। কি ইনফরমেড ইন্টারভিউ মানে যিনি তথ্য দেবে তিনি যদি এই বিষয় সম্পর্কে ওভারঅল জানে এমন লোক হয়, তাহলে হবে কেআইআই। যেমন ধরেন আপনি চা বাগানের যারা শ্রমিক, তাদের আসলে চ্যালেঞ্জ গুলা কি এবং সেটার উত্তরণের উপায় কি, সেটা জানতে যদি আপনি চা বাগানের কোনো শ্রমিকের ইন্টারভিউ নেন, সেটাকে সাধারণত বলবে আইডিআই বা ইনডেপথ ইন্টারভিউ। আর মালিক পক্ষ বা কোনো অ্যাক্টিভিস্ট তাদের কাছ থেকে যদি কোনো ইন্টারভিউ নেন, সেটাকে বলবে কেআইআই, কি ইনফরমেড ইন্টারভিউ। মানে কেআইআই তিনি নিজের অভিজ্ঞতা না, তিনি ওভারঅল সবার অভিজ্ঞতা বলবেন। আবারও বুঝেন, আপনি কাজ করবেন প্রাথমিক বিদ্যালয়ে, যারা শিক্ষক তারা তাদের বেতন নিয়ে সন্তুষ্ট কিনা। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি ইন্টারভিউ দেয়, সেটাকে বলবে ইনডেপথ ইন্টারভিউ। আর যদি ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা শিক্ষা মন্ত্রণালয়ের কেউ বা এই বিষয়ে অ্যাক্টিভিস্ট কেউ ইন্টারভিউ দেয়, সেটাকে বলবে কেআইআই। মানে কেআইআই বলতে এক্সপার্ট ইন্টারভিউ বোঝায়, আর আইডিআই বলতে বোঝায় সংশ্লিষ্ট ব্যক্তির ইন্টারভিউ। দুটো ইন্টারভিউর প্রশ্ন অলমোস্ট সেম, উত্তরও সেম, জাস্ট কেআইআই তিনি যিনি ওভারঅল সবার অভিজ্ঞতা বলবে, আর আইডিআই হচ্ছে তিনি যিনি তার নিজের অভিজ্ঞতা বলবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা একটু একটা গবেষণা দেখলাম যে করোনার সময় যারা ফেরিওয়ালা তাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে। তো ফেরিওয়ালাদের ইন্টারভিউ গুলা আইডিআই বলে গণ্য হবে। কিন্তু ধরেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো অফিসিয়ালস এর ইন্টারভিউ বা কোনো এই বিষয়ে বিশেষজ্ঞের ইন্টারভিউ, সেটাকে আমরা কেআইআই বলবো। ঠিক আছে, তারপর আপনাদের গবেষণার প্রয়োজনে কেআইআইও করতে পারবেন, আইডিআইও করতে পারবেন, বোথও করতে পারবেন। আপনাদের ইচ্ছা, আপনি হয়তো 20টা ইন্টারভিউ, 15টা আইডিআই, 5টা কেআইআই, কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। আর ফোকাস গ্রুপ ডিসকাশন যেটা, এটাও একটা ইন্টারভিউ মেথড। ফোকাস গ্রুপ ডিসকাশন মানে দেখেন কেআইআই এবং আইডিআই হচ্ছে 1-to-1 ইন্টারভিউ, 1-to-1। আর যদি 1-to-many হয়, মানে আপনি একই সাথে ধরেন 5 জনের ইন্টারভিউ নিচ্ছেন, 7 জনের ইন্টারভিউ নিচ্ছেন, এটাকে বলে ফোকাস গ্রুপ ডিসকাশন। সেক্ষেত্রে এই 7 জনের যদি ইন্টারভিউ আপনি নেন, সেক্ষেত্রে এটা একটা ফোকাস গ্রুপ ইন্টারভিউ বলে গণ্য হবে। আপনারা একটু আগে দেখছেন, আমরা একটা পেপারে দেখছি যে 3টা ফোকাস গ্রুপ ডিসকাশন ছিল, তার মানে 3টা ওরা দলগত ইন্টারভিউ নিছে। আমি একটা প্রজেক্টের কাজে একবার গিয়েছিলাম বরিশালে, সেখানে আমরা যারা জাহাজের মালিক তাদেরকে আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন মানে ফোকাস গ্রুপ ইন্টারভিউ করছিলাম। একসাথে সবগুলো জাহাজের মালিকরা বসেছিল, আমরা প্রশ্ন করে উত্তরগুলো পেয়ে গেছি। যখন গবেষণার গ্রুপটা যখন হোমোজেনাস হয়, তখন অনেক সময় আমরা সময় বাঁচানোর জন্য ফোকাস গ্রুপ করি। এই দুইটা মেথডে কোয়ালিটেটিভের প্রাণ। আর অবজারভেশন মেথড মানে হচ্ছে আপনি কাউকে কোনো প্রশ্ন করবেন না, বরং অবজার্ভ করে করে হচ্ছে আপনি ডেটা লিখবেন, এটাকে বলে অবজারভেশন মেথড। যেমন ধরেন আপনাদের মধ্যে কেউ একজন গবেষণা করতেছেন, অনলাইন ক্লাসের কার্যকারিতা নিয়ে আপনারা গবেষণা করতেছেন, হ্যাঁ, বা অনলাইনে যারা গবেষণা শেখায় তাদের ক্লাসের কার্যকারিতা নিয়ে আপনারা গবেষণা করতেছেন। সেক্ষেত্রে আপনারা আমাকে কোনো কোশ্চেন করেন নাই বা অন্যদেরকে কোনো কোশ্চেন করেন নাই, বরং এরকম আমাদের ক্লাসগুলো অবজার্ভ করেছেন। এরকম অবজারভেশনের কিছু নিয়ম আছে, এগুলা এক একটা ক্লাস দরকার। তো এরকম অবজার্ভ করে করে যদি রিপোর্ট লেখা হয়, এটাকে বলে অবজারভেশন মেথড। ঠিক আছে, যেমন আমরা যারা নৃতাত্ত্বিক গোষ্ঠী বা আদিবাসী, তাদের উপর, তাদের উৎসবের উপর যদি কোনো গবেষণা হয়, তখন গবেষকরা অবজার্ভ করে করে বিভিন্ন রিপোর্ট লেখে, কাউ কিছু জিজ্ঞেস করে না, অবজার্ভ করে করে রিপোর্ট লেখে। আবার যারা ট্রান্সপোর্ট সেক্টরে কাজ করে, যেমন ধরেন আপনি ড্রাইভারদের বিহেভিয়ার নিয়ে গবেষণা করবেন, আপনি তাকে যদি প্রশ্ন করেন যে ভাই আপনি কি সিট বেল্ট বাঁধেন, সে তো বলবে হ্যাঁ আমি সিট বেল্ট বাঁধি। কিন্তু আপনি এটা না করে আপনি অবজার্ভ করেন রাস্তার উপর একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে তারা কত স্পিডে চালাচ্ছে, ওভারটেক করতেছে কিনা, সিট বেল্ট আছে কিনা, তাহলে আপনি রিয়েল ডেটাটা পাবেন। তার মানে কোনো কোনো গবেষণা ডিরেক্ট কোশ্চেন না করে অবজারভেশনের মাধ্যমে ডেটা নেওয়া যায়। এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চে ডেটা নেওয়ার কয়েকটা পন্থা। আরো কিছু আছে, আমি আবারও বলি, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা একটা ক্লাস দাবি রাখে। তো ফলে এখন বেশি বলতে গেলে আপনাদের জন্য একটু কঠিন লাগবে। আমি এই তিনটা আপাতত ব্যাখ্যা করলাম, কেআইআই, আইডিআই, ফোকাস গ্রুপ এবং অবজারভেশন। কেআইআই, আইডিআই, ফোকাস গ্রুপ দিয়ে অলমোস্ট আপনাদের সব গবেষণা হয়ে যাবে। খুব বেশি আমার মনে হয় না ট্রাভেল হবে আপনাদের জন্য। ঠিক আছে, তো এই হলো ডেটাটা কোন মেথডে নেবেন। এবার আমরা কথা বলবো কোয়ালিটেটিভ রিসার্চের প্রশ্ন হবে কেমন। প্রশ্ন, এই আপনারা স্ক্রিনে একটা পেপার দেখতে পাচ্ছেন এবং সেই পেপারের প্রশ্ন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মানে এখন আমরা ইন্টারভিউ কিভাবে নেব সেটা আমরা এখন জানি, এবার প্রশ্ন কিভাবে বানাবো সেটা নিয়ে আমরা এখন কথা বলবো।
আজকে যখন আমরা একটা পেপার দেখতেছিলাম সেখানে আপনারা একটা লাইন খেয়াল করছেন, সেখানে লেখা ছিল সেমি স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার। সেমি স্ট্রাকচার্ড প্রশ্ন হলো সেমি স্ট্রাকচার শব্দটা মানে কি? এখানে লেখা আছে সেমি স্ট্রাকচার ইন ডেপথ ইন্টারভিউ। সেমি স্ট্রাকচার মানে আমরা বুঝছি, সরি, ইন ডেপথ ইন্টারভিউ মানে আমরা বুঝেছি, কিন্তু সেমি স্ট্রাকচার শব্দটা মানে কি? ওকে, সোজা কথা হলো কোয়ালিটেটিভ ইন্টারভিউ এর যে প্রশ্ন আমরা রেসপন্ডেন্টকে করি সেই প্রশ্ন তিন ধরনের হইতে পারে। সেই প্রশ্ন তিন ধরনের হতে পারে: স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড। স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড। স্ট্রাকচার মানে ব্যাপারটা সহজে বুঝেন, এত শীট টিট লাগবে না। স্ট্রাকচার্ড মানে আপনি 20টা প্রশ্ন লিখে রাখছেন, আগেই পূর্ব থেকে রেডি করে রাখছেন, পার্টিসিপেন্টকে 20টা প্রশ্নই জিজ্ঞেস করবেন। এটাকে বলে স্ট্রাকচার্ড প্রশ্ন। যতগুলো প্রশ্ন আপনি আগে থেকেই নির্ধারণ করে রাখছেন ততগুলো প্রশ্ন আপনি রেসপন্ডেন্টকে করবেন, এটাকে বলে স্ট্রাকচার। আর সেমি স্ট্রাকচার, যেটা বেশিরভাগ পেপারে দেখবেন সেমি স্ট্রাকচার শব্দটা লেখা। সেমি স্ট্রাকচার বলতে বোঝায় গবেষক তো নিজে একটা প্রশ্ন বানাবে, গবেষকের একটা প্রশ্ন থাকবে, রেসপন্ডেন্টকে প্রশ্ন করার জন্য প্রশ্ন থাকবে। সেমি স্ট্রাকচার মানে হলো যে প্রশ্নের পিঠে আরো প্রশ্ন করবে, এটাকে বলে সেমি স্ট্রাকচার। আমি একটা শীট দিছি, শীট পড়লে আপনারা ডিটেলস গুলা পাবেন। এই যে এখানে শীট আছে, স্ট্রাকচার কি, সেমি স্ট্রাকচার কি। আমি সরি, এই শীটটা আমার মনে এমনি বলে দিলে আপনারা পারবেন। এই যে স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার। স্ট্রাকচার মানে ফ্রি ডিফাইন্ড কোশ্চেন, মানে কোশ্চেন গুলো আগে থেকে ঠিক করা থাকবে, কোনো ফ্লেক্সিবিলিটি থাকবে না, যতগুলা প্রশ্ন ততগুলা উত্তর। যেমন যারা ইমেইলে প্রশ্ন পাঠাই দেন, ধরেন আপনি আপনার গবেষণায় আপনার রেসপন্ডেন্ট যারা তারা বিদেশ থাকে তাদেরকে আপনি আগেই প্রশ্ন পাঠিয়ে দিচ্ছেন, সে ফিল আপ করে পাঠাবে, এক্ষেত্রে তার ফলো আপ কোশ্চেন করার সুযোগ নেই। এক্ষেত্রে আপনি লিখবেন যে আপনার কোশ্চেনের ধরনটা ছিল স্ট্রাকচার। আর সেমি স্ট্রাকচার্ড প্রশ্ন মানে হচ্ছে যে এই যে রেসপন্সের উপর ভিত্তি করে আপনি আবার আরো কোশ্চেন করবেন। আপনারা যারা টক শো দেখেন দেখবেন যে হ্যাঁ, যারা টক শো নেয় তারা আগে থেকে কিছু প্রশ্ন রেডি করে রাখে, কিন্তু রেসপন্ডেন্টের উত্তরের উপর ভিত্তি করে তারা আরো নতুন নতুন প্রশ্ন করে। এটাকে বলা হলো সেমি স্ট্রাকচার্ড, মানে গবেষক আগে থেকেও কিছু প্রশ্ন আছে, আরো কিছু প্রশ্ন করবে। আর আনস্ট্রাকচার ইন্টারভিউ মানে এখানে কোনো কোশ্চেন নাই, গবেষক যিনি ইন্টারভিউ দেবে তাকে রিসার্চের টাইটেল এবং রিসার্চের উদ্দেশ্য বলে দেবে, আর ওই ভদ্রলোক শুধু ইন্টারভিউ দেবে। আনস্ট্রাকচারটা আমরা সাধারণত ব্যবহার করি না, স্ট্রাকচার বা সেমি স্ট্রাকচারটাই ব্যবহার হয় ফেস টু ফেস ইন্টারভিউর ক্ষেত্রে। সেমি স্ট্রাকচার এটাই বিখ্যাত, এটাই আমরা পেপারে সাধারণত লিখে থাকি। তাহলে আশা করি আমরা স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড এই বিষয়টা আশা করি আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। ঠিক আছে, তো তাহলে আমাদের আরো দুটো কন্টেন্ট গেল। একটা হলো যে আমরা কোন মোডে আমরা ডেটা, মানে কোন মোডে আমরা ডেটাটা সংগ্রহ করব, এটা একটা। আর আমাদের প্রশ্নপত্রের ধরনটা হবে কি, এইটা আমরা শেষ করলাম। ঠিক আছে, আচ্ছা, তো এইবার আমরা আরো কিছু ছোটখাটো বিষয় নিয়ে কথা বলি। আমরা যে পেপারটা দেখছিলাম, দেখেন কিছু জিনিস আছে ইজি, অত পড়া লাগবে না। যেমন ইন্টারভিউ এর সময়কাল দেওয়া লাগে, আপনি কত সময় থেকে কত সময় ইন্টারভিউ করছেন। আপনি তো বললেন ইন্টারভিউ নেওয়া হয়েছে 2020 সালের জুন থেকে 2021 সালের জুলাই, এই টাইম লাইনটা দেওয়া লাগে। এটা দেওয়াটা আশা করি আপনাদের জন্য কঠিন না। তারপর আপনারা যে পাইলটিং করছেন সেই পাইলটিং এর কিছু বর্ণনা, এগুলো খুব কমন। যতগুলা পাইলটিং করেছেন, যে আমরা 5টা পাইলটিং করেছি, পাইলটিং এর পর করার পর কিছু কোশ্চেন রিভাইজ করেছি, এরকম বর্ণনাগুলো বেশিরভাগই কমন, সেগুলো দিয়ে দেবেন। তারপর হচ্ছে ইন্টারভিউ গুলার ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি এনশিওর করার জন্য কি করেছেন। যেমন ইন্টারভিউ গুলা ট্রান্সক্রিপ্ট করার ক্ষেত্রে দক্ষ লোক ট্রান্সক্রিপ্ট করেছে, একজন লোকাল লোক সে আবার দেখে দিয়েছে, প্রত্যেকটা ইন্টারভিউর অডিও সংরক্ষণ করা হয়েছে, বা অডিও গুলা একাধিকবার রিচেক করা, একাধিকবার শোনা হয়েছে। অনেক সময় আমরা আবার যেগুলো বড় প্রজেক্ট বা ফান্ডেড প্রজেক্ট, সেখানে আমরা বলি যে আমরা 2টা গ্রুপকে দিয়ে অডিওকে ট্রান্সক্রিপ্ট করেছি, এরপর আমরা দেখছি কোন গ্রুপটা ভালো করছে সেটা আমরা নিয়েছি। মানে ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটির জন্য যত ধরনের কোয়ালিটি এনশিওর করা যায় আপনি তত ধরনের কোয়ালিটি এনশিওর করবেন। ঠিক আছে, এরপর মেথোডোলজিতে আরো কিছু জিনিস লিখতে হয়, যেমন আপনি ডেটা অ্যানালাইসিস করবেন কিভাবে সেই জিনিসটা লিখতে হয়। দেখবেন যে বেশিরভাগ কোয়ালিটি মেথডে লেখা থাকে যে ডেটা থিমেটিক অ্যানালাইসিস হবে, ডেটা থিমেটিক অ্যানালাইসিস হবে।
বেশিরভাগ পেপারে এটা থাকে, কোনো কোনো পেপারে থাকে ডিসকোর্স অ্যানালাইসিস, কোনো কোনো পেপারে থাকে কন্টেন্ট অ্যানালাইসিস। তো অ্যানালাইসিস পার্টে লিখবেন যে ডেটা কোন প্রসেসে অ্যানালাইসিস করবেন আর কোন সফটওয়্যার ব্যবহার করবেন, এটা এখানে জাস্ট লিখে রাখবেন আর কোন সফটওয়্যার ব্যবহার করেছেন। তো কোয়ালিটির অনেকগুলো সফটওয়্যার আছে, এনভিভো 14 বর্তমানে ইউজ হয়, এনভিভো আছে, কোয়ার্কস আছে, ম্যাক্স কিউডিএ আছে, অথবা আপনি সফটওয়্যার ইউজ না করলেও চলবে। অর্থাৎ আপনি কোন সফটওয়্যার ইউজ করেছেন সেটা আপনি বলবেন, এটা তো শেখার কিছু না, যে সফটওয়্যার ইউজ করছেন সেই সফটওয়্যারের নামই বলবেন। আর এই যে লেখা আছে থিমেটিক অ্যানালাইসিস, এই জিনিসটা মানে কি, আমি জাস্ট এটা বলে আজকের সেশনটা আপনাদের কোশ্চেন করার সুযোগ দেব। যে আমরা অ্যানালাইসিস নানান ভাবে করা যায়, সবচেয়ে বিখ্যাত অ্যানালাইসিসের নাম হলো থিমেটিক অ্যানালাইসিস। আমি যে একটা নমুনা পেপার দেখাই, থিমেটিক অ্যানালাইসিস মানে এখানে থিম থাকবে। আমরা আজকে অ্যানালাইসিস নিয়ে কথা বলবো না, থিমেটিক অ্যানালাইসিস ইটসেলফ আলাদা একটা ক্লাস দরকার। আমি যে রিসার্চের কোর্স করাই সেখানে অ্যানালাইসিস পার্টে আলাদা 2টো ক্লাস, তো ডিটেলস বললে হয়তো আপনাদের জন্য কঠিন লাগবে। আমি ইনিশিয়াল ধারণা দেই, থিমেটিক অ্যানালাইসিস মানে হচ্ছে আপনি তো অনেকগুলা ডেটা পাবেন, ধরেন আপনি 20টা ইন্টারভিউ নিছেন, এক একটা ইন্টারভিউ যদি 5 পাতা করে হয়, 20টা ইন্টারভিউ 100 পাতা হয়ে যাবে। এখন এই ইন্টারভিউ ডেটাটাকে তো আপনার প্রেজেন্ট করতে হবে, উপস্থাপন করতে হবে। এই উপস্থাপনটা নানান ভাবে করা যায়, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো থিমেটিক অ্যানালাইসিস। থিমেটিক অ্যানালাইসিস মানে থিম করে করে, থিম মানে পয়েন্ট করে করে। ছোটবেলায় আমরা যারা রচনা লিখতাম, কেউ পয়েন্ট দিতাম না, কেউ আবার পয়েন্ট দিতাম ভূমিকা, উপসংখ্যা, বর্ণনা, উপকারিতা, অপকারিতা। এই যে পয়েন্ট দিয়ে দিয়ে যে আমরা অ্যানালাইসিস করি, ঠিক আছে, যেমন আপনি গবেষণা করতেছেন চা বাগানের যারা শ্রমিক, তাদের যে বর্তমান স্ট্রাকচার, বর্তমান স্যালারি, সেটা চ্যালেঞ্জ গুলা কি, হ্যাঁ তারা অনেক কথা বলবে, সেগুলাকে কয়েকটা মূল পয়েন্টে নিয়ে আসা, মানে কয়েকটা পয়েন্ট নাম দেওয়া। যেমন তারা হয়তো অনেকেই বলবে যে স্যালারি কম হওয়ার কারণে বাচ্চা স্কুলে যেতে পারে না, স্যালারি কম হওয়ার কারণে প্রাইভেট পড়তে পারে না, স্যালারি কম হওয়ার কারণে অনেক অনেক সময় স্কুলে যাইতেও পারে না, অনেক সময় পরীক্ষার ফি দিতে পারে না। তাহলে আমরা একটা কি পয়েন্ট পেয়ে গেলাম যে শিক্ষাগত সমস্যা। আবার ধরেন একটা পয়েন্ট হতে পারে তারা ওষুধ খেতে পারে না স্যালারি কম হওয়ার কারণে, বা নিয়মিত ওষুধ পায় না, বা কোম্পানি তাদেরকে যে ওষুধ ফ্যাসিলিটি সেটা দেয় না। তাহলে আমরা একটা পেয়ে গেলাম যে স্বাস্থ্যগত সমস্যা। এই স্বাস্থ্যগত সমস্যা, এই শব্দটাই হচ্ছে থিমেটিক অ্যানালাইসিস। তো এরকম টোটাল যে ডেটা আসবে সবগুলাকে আপনি এক একটা পয়েন্ট দিবেন, মানে 5-7টা পয়েন্ট দেবেন, এই পয়েন্টের আন্ডারে অ্যানালাইসিসটা লিখবেন আর কি। তো পুরো অ্যানালাইসিসটাকে যে আমরা 7-8টা পয়েন্টে ভাগ করে নিয়েছি, এটাকেই বলে থিমেটিক অ্যানালাইসিস। আমি আজকে আর ডিটেলস বললে মাথা ঘুরাবে আপনাদের, জাস্ট থিমেটিক অ্যানালাইসিসটা ছোট করে ব্যাখ্যা করে দিলাম। থিম করে করে অ্যানালাইসিস করা হবে, এটাকেই বলে থিমেটিক অ্যানালাইসিস। আর রিফ্লেক্সিবিলিটি যে জিনিসটা, এটা ভ্যালিডিটি রিলায়েবিলিটির মধ্যে পড়ে, মানে এটা লাগে না, সব পেপারে লাগে না, দিলে ভালো, না দিলে সমস্যা নাই। এই গবেষণা দলে যারা আছে বা গবেষক যিনি, এই বিষয়ে কাজ করার ক্ষেত্রে তার যোগ্যতা বা দক্ষতা কি সেটার বর্ণনা দেওয়া। হয়তো আপনি বললেন যে রিসার্চার কোয়ালিটিভের 2টো কোর্স করেছে, বা উনি পূর্বেও কোয়ালিটিভ রিসার্চ করেছে, বা এই গবেষণা যারা ইন্টারভিউ নিয়েছে তাদের ইন্টারভিউ নেওয়ার অমুক অমুক ট্রেনিং আছে। এরকম এমন কিছু বর্ণনা দেওয়া যেন আমরা যারা রিডার তারা যেন স্যাটিসফাইড হইতে পারে যে হ্যাঁ, এই গবেষণায় যারা তথ্য নিছে, যারা জড়িত, যারা এই গবেষণার অথর, তারা আসলেই যোগ্যতা সম্পন্ন। এটাকে বলে রিফ্লেক্সিবিলিটি। এটা ম্যান্ডেটরি পার্ট না, কিন্তু এটা দিলে ভালো, ঠিক আছে। আর ভ্যালিডিটি রিলায়েবিলিটি তো একটু আগে বললামই, মানে আপনার গবেষণা যে অথেন্টিক সেটা এনশিওর করার জন্য আপনি কি কি করেছেন সেই বর্ণনাটুকু আপনি এখানে দেবেন, ঠিক আছে। আর ছোট্ট একটা জিনিস, যদিও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, হলো এথিক্যাল কনসিডারেশন। যখনই আপনি হিউম্যান বা এনিম্যালকে ইনভলভ করে কোনো গবেষণা করবেন, অবশ্যই ডেটা কালেকশনের আগে কোনো একটা কমিটি যারা এথিক্যাল অ্যাপ্রুভাল দিতে পারে তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে। মানে এই যে আপনি যে বললেন 20 জন মানুষের কাছে ইন্টারভিউ নিছেন, আপনার এই সত্যতা বা আপনার এই কাজটা তো কেউ কোয়ালিটি মনিটর করতেছে না, আমরা কিভাবে বুঝবো যে এই গবেষণাটি সঠিক ছিল, এথিক্যাল ভায়োলেশন হয়নি? এই জন্য সব গবেষণার ডেটা কালেকশনের আগে, মানে গবেষণা ইনিশিয়াল স্টেজে, আপনারা যারা এখানে ভার্সিটিতে আছেন, প্রত্যেকটা ভার্সিটিতে সাধারণত আইআরবি বোর্ড থাকে, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড থাকে। যারা ভার্সিটিতে নাই তারা চাইলে যে কোনো ভার্সিটি যেখানে আপনার সাবজেক্ট রিলেটেড আইআরবি বোর্ড আছে, তাদের কাছ থেকে সম্ভবত 1-1.5 হাজার টাকা লাগে একটা অ্যাপ্লিকেশন বা প্রসেসের মাধ্যমে এথিক্যাল অ্যাপ্রুভাল নেওয়া যায়। এবং পেপার যখন জার্নালে জমা দেবেন তখন কিন্তু লিখে দেওয়া লাগবে যে এথিক্যাল অ্যাপ্রুভাল অমুক কমিটির কাছ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এইটা নিতে হবে গবেষণার ডেটা কালেকশনের অবশ্যই আগে, ঠিক আছে। মানে গবেষণার প্ল্যানিং স্টেজেই আপনাকে এথিক্যাল অ্যাপ্রুভাল
নেওয়া লাগবে। অনেক সময় জার্নাল কিন্তু এই রেফারেন্স নাম্বারটা চায়, এথিক্যাল অ্যাপ্রুভালের রেফারেন্স নাম্বার। এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তা আমি যদি আজকে ক্লাসটাকে সাম আপ করি, আমি কিন্তু টোটাল 5-6টা ক্লাসকে আমি মানে আজকে এক জায়গায় নিয়ে আসছি। আপনারা বুঝতেই পারছেন যে এখানে প্রত্যেকটা কনসেপ্টই আলাদা, খুব ডিটেইলস জানার জায়গা আছে। তো আমরা আজকে প্রথমেই দুটো কোয়ালিটেটিভ পেপার দেখেছি, যে কোয়ালিটেটিভ পেপার গুলো একটু পড়ে শুনিয়ে আপনাদেরকে জাস্ট এটাই বোঝানো হয়েছে কোয়ালিটেটিভ স্টাডিতে কি কি এলিমেন্ট গুলা থাকে সেটার একটা ধারণা দেওয়া হয়েছে। এরপর ওই এলিমেন্ট গুলোর উপর মোটামুটি একটা আলোচনা করা হয়েছে, যেন আপনারা কোন একটা পেপার পড়তে গেলে অ্যাটলিস্ট বুঝেন যেখানে স্যাম্পল সাইজ শব্দটা দ্বারা কি বোঝালো, স্যাম্পলিং টেকনিক শব্দটা দ্বারা কি বোঝালো, বা এফজিডি যে শব্দটা লেখা আছে, কেআইআই কথাটা যে লেখা আছে সেটা মানেই বা কি, বা সেমি স্ট্রাকচার শব্দটা মানে কি। তো এই ছিল আমার আজকে ক্লাসের আলোচনা। এবার আমরা আপনাদের প্রশ্নগুলো নেই। প্রশ্ন পর্ব খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, সেটার প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ উত্তর দেব। আমি কুমিল্লা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাই, ওনারা সিরিজ লেকচার আয়োজন করেছে। এর মধ্যে আমি একটা লেকচার নিয়েছি, ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। এবার আপনাদের প্রশ্নগুলো আমি জানতে চাই। মোহাম্মদ সাদ, অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ইনফরমেটিভ একটা সেশন ছিল। আমাদের বেশ অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে আসলে। তার মধ্যে একটা হলো যে কোয়ালিটেটিভ রিসার্চে তো একই পদ্ধতিতে ডাটা কালেকশন করলেও ডাটা আসবে ভিন্ন, এক্ষেত্রে রিলায়েবিলিটি কিভাবে প্রতিষ্ঠা করব? কোশ্চেনটা পুরোপুরি ক্লিয়ার না, আবার একটু প্রশ্নটা বলবেন যে কোয়ালিটেটিভ রিসার্চ তো একই পদ্ধতিতে এটা কালেকশন করলো, এটা পারছেন? হ্যাঁ, সমস্যা নেই তো। আমরা কোয়ালিটেটিভ রিসার্চ মানেই হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টিসিপেন্টের ডেটাটা আলাদা আলাদা হবে, ঠিক ঠিক আছে, এটা কোনো সমস্যা না। আপনি যখন থিমেটিক অ্যানালাইসিস করবেন তখন প্রত্যেকটা পার্টিসিপেন্টের ডেটা ওই থিম অনুযায়ী আলাদা আলাদা আপনি উক্তি আকারে দেবেন, এটা তো কোনো সমস্যা না। মানে কোয়ান্টিটিভে আমাদের সিমিলার ডেটা আসে, কোয়ালিটিভে আমাদের ডিফারেন্ট ডেটা আসে, এটা কোনো সমস্যা না। আমরা মানে পরবর্তী প্রশ্নে যেতে পারি। ওকে, আমাদের পরের প্রশ্নটা হ্যাঁ, হলো যে ইজ দেয়ার এনি স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা ফর ডিটারমাইনিং দ্য স্যাম্পল সাইজ অফ কোয়ালিটেটিভ স্টাডি? এটা না আসলে আমরা একটু প্রথমেই আগেই আমরা একটু আগেই বলেছি যে কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে এমন ধরনের রিসার্চ, এটা কোনো থিওরিটিক্যাল বা কোনো স্ট্যাটিস্টিক্যাল কোনো সূত্র নেই, বরং এটা যৌক্তিক আকারে নেওয়া লাগবে, যেটা আমরা পেপার থেকে একদম মানে প্রমাণ সহ দেখিয়েছি। আমি ওই পেপারটা প্রয়োজনে কমেন্ট বক্সে দিয়ে দেবো। অর্থাৎ এখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা নেই। ওকে, আমরা যদি পরের প্রশ্নে যাই, আমরা যদি সাবজেক্ট রিলেটেড রিসার্চ করতে চাই তখন কিভাবে স্যাম্পল কালেক্ট করতে পারি? দেখুন, সাবজেক্ট রিলেটেড রিসার্চ শব্দটা আমার কাছে ক্লিয়ার না। মানে এইটা যিনি প্রশ্ন করছেন আবার একটু প্রশ্নটা যদি চ্যাট বক্সে করতে পারেন সেটা ভালো হবে। সাবজেক্ট রিলেটেড আপনি যে কোনো সাবজেক্ট নিয়েই করেন, সমস্যা নেই। মানে ব্যাপারটা কি এমন যে আপনি ম্যাথ সাবজেক্টের শিক্ষার্থী যারা মোবাইল ব্যবহার করে তাদের কোনো একটা ইস্যু নিয়ে গবেষণা করবেন, এটা যেভাবেই হোক না কেন, কোয়ালিটিভির ক্ষেত্রে কিন্তু আমাদের স্যাম্পলিং টেকনিকের সূত্রটা সেম। এখানে আপনি যদি 25 জনের কাছ থেকে তথ্য নেন, স্যাম্পলিং টেকনিকটা কনভেনিয়েন্টও হইতে পারে, পারপাসিভও হইতে পারে, নির্ভর করবে গবেষণার ধরনের উপর। ওকে ভাইয়া, আরেকটা প্রশ্ন, আসলে একটা না অনেকগুলো প্রশ্ন, ডিফারেন্ট টপিকে আসলে। শিওর শিওর শিওর। আচ্ছা আমি তাহলে পড়ি প্রশ্নটা, যদি স্ক্রিনে দেখা জি যাচ্ছে। জি জি, শিওর শিওর। এটা মনে হয় ভালো হবে। একজন প্রশ্ন করেছেন যে রিলায়েবল জার্নাল কিভাবে চেক করবো, এটা নিয়ে একটু বলবেন প্লিজ। আমার টপিকের অনেক পেপারের মধ্যে কোনটা লিটারেচার রিভিউ অ্যাড করব, সাইটেশনের উপর ভিত্তি করে কি? বেশিরভাগ পেপারই ফ্রিতে পড়া অ্যাক্সেস থাকে না, কিছু ট্রিক্স বললে সুবিধা হবে। ওকে, উনি যে প্রশ্নটা করেছেন একটা হলো যে ভালো জার্নাল কিভাবে হবে, কিভাবে সাইট করবে, বা ফ্রিতে বা পেপার কিভাবে ডাউনলোড করবে, এটা কিন্তু গবেষণার একদম বেসিকেরও বেসিক এবং এটা সবারই জানা দরকার। আপনারা যে কোনো সোর্স থেকেই জানতে পারেন। তবে আমি জাস্ট আমাদের পেজের লিঙ্কটা দিতে পারি, কারণ ওখানে এই ক্লাসগুলো আমাদের ফ্রিতে আপলোড করা আছে। হ্যাঁ, আমাদের রিসার্চ সেল বাংলাদেশের পেজ অথবা ইউটিউব চ্যানেলে যদি যান, ইউটিউব চ্যানেলে গেলে গোছানো পাবেন। এই যে এখানে গিয়ে ভিডিও সেকশনে যাবেন। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? সরি, শেয়ার হচ্ছে না, আমি শেয়ার করে দিচ্ছি। এটা সবারই দরকার আসলে জানার।
আচ্ছা, আপনারা আমাদের রিসার্চ হেল্প বাংলাদেশের যে ফেসবুক পেজ, এই পেজের এই যে মোড়ে যাবেন, ভিডিও সেকশনে যাবেন, গেলেই এখানে দেখবেন যে এই যে লেকচার 1 ভালো আর্টিকেল এবং ভালো জার্নাল খুঁজে পাওয়ার উপায়, এটা অনেক ভিউ হয়েছে, দেখেন এটা দেখতে পারেন। তাহলে উনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এইটা। আর উনি দ্বিতীয় প্রশ্নটা ছিল যে কিভাবে হচ্ছে আমরা যে কোনো পেপার ডাউনলোড করব, তো সেইটাও কিন্তু আমাদের এখানে আছে। এই যে খুঁজলেই পাবেন, এই যে খারাপ খারাপ জার্নাল, খারাপ আর্টিকেল কিভাবে চিনবেন, ডাউনলোড করবেন কিভাবে, এগুলো বেসিক জিনিস, তো এগুলো আমাদের পেজে গেলেই পাবেন। আমরা যে গবেষণার কোর্সটা করে সেখানে প্রথম দুটো ক্লাসে এগুলো নিয়ে, মানে এগুলো খুব বেসিকেরও বেসিক জিনিস। আর উনি লিটারেচার রিভিউ নিয়ে একটা প্রশ্ন করেছেন, এটা কিন্তু অনেক বিশাল বিষয়, এটা এক কথায় বলা যাবে না। লিটারেচার রিভিউ করার কিছু নিয়ম আছে, সাইট করার কিছু সিস্টেম আছে, এটা হয়তো আমরা অন্য সময় আলোচনা করতে হবে। জি বলুন। আর কি একটা প্রশ্ন যে খুবই রিসার্চ, হোলসাম কমেন্ট আছে আসলে, এটা সামনে না দিয়ে পারছি না, সবাই দেখবেন অবশ্যই। আমি একটু বলি, ওই উনি আমাদের একজন পার্টিসিপেন্ট সম্ভবত, উনি একটা কমেন্ট করেছে। ওকে, তো আমাদের কোর্স করে আসলে অনেকেই নানানভাবে উপকৃত হয়েছে। আবার আমরা হচ্ছে যে কোর্স ফিটা আগে নিই না, মানে ধরুন এখানে যারা আছেন অনেকে হয়তো আমাদের কোর্স করতে চাইবেন আজকে সেশনের পরে, আবার অনেকের মনে এই কনফিউশন থাকতে পারে যে আসলে কোর্সটা যে করব সেটা কি আদৌ কোনো উপকৃত হব কিনা। তো আমরা কিন্তু কোর্স ফিটা আগে নেই না, এটা হচ্ছে একটা কমফোর্ট জোন সবার, মানে কেউ চাইলে 5-6টা ক্লাস করে তারপর ডিসাইড করতে পারবে যে হ্যাঁ ঠিক আছে আমাদের কোর্সটা করবে কিনা। তো যিনি কমেন্ট করেছে আমাদের প্রিভিয়াস ব্যাচের একজন শিক্ষার্থী সম্ভবত, আমি মন থেকে ধন্যবাদ জানাই। কেউ যদি যুক্ত হতে চান আমার আইডিতে ঢুকলেই অ্যানাউন্সমেন্টটা পাবেন, সমস্যা নেই। ঠিক আছে, অথবা তুমি আমি তোমাকে লিঙ্কটা দিচ্ছি, তুমি চ্যাট বক্সে দিতে পারো আর কি, ঠিক আছে? জি জি শিওর, আমি চ্যাট বক্সে অ্যাড করে দিচ্ছি। ওকে, ওকে, আমরা তাহলে পরের প্রশ্নে যাই। আমরা কি যে কোনো রিসার্চ করার জন্য এথিক্যাল অ্যাপ্রুভাল নেব? হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এথিক্যাল অ্যাপ্রুভালটা নিতে হবে সাধারণত প্রাইমারি গবেষণার জন্য, যে গবেষণায় আমরা পার্টিসিপেন্টের কাছ থেকে ফেস টু ফেস মানে ইন্টারভিউ অথবা সার্ভে করছি, বা যে গবেষণা হিউম্যান বা এনিম্যাল ইনভলভ প্রাইমারি রিসার্চ। কিন্তু আপনি যদি রিভিউ আর্টিকেলের কাজ করেন সেক্ষেত্রে এথিক্যাল অ্যাপ্রুভাল সাধারণত লাগে না। এবং প্রাইমারি গবেষণার মধ্যে ক্লিনিক্যাল এবং হেলথ রিলেটেড যে কোনো গবেষণায় মাস্ট এথিক্যাল অ্যাপ্রুভাল নেওয়াই লাগবে। আর সোশ্যাল সায়েন্সের রিসার্চের ক্ষেত্রে অনেক জার্নাল চায় না, কিন্তু জার্নাল না চাইলেও আমাদের নিজের গবেষণার অথেন্টিসিটির জন্য যেখানেই আমরা হিউম্যান বা এনিম্যাল ইনভলভ প্রাইমারি গবেষণা, সেখানে অবশ্যই এথিক্যাল অ্যাপ্রুভালটা নেওয়া প্রয়োজন, এবং এটা নিতে হবে গবেষণার শুরুতেই, কিন্তু অনেকে আমরা শেষে গিয়ে নেওয়ার চেষ্টা করি, এটাও কিন্তু একটা ভুল প্রসেস, ঠিক আছে? ওকে, এখানে পেইড ব্যাচগুলো অ্যাড হওয়ার পদ্ধতি যদি জানাতেন। আমরা হলো যে ও একটা গুগল রেজিস্ট্রেশন ফর্ম অ্যাড করে দিয়েছি আচ্ছা কমেন্টে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, একজন কমেন্ট করছেন যে পেইড বেসে অ্যাড হওয়ার পদ্ধতি যদি জানাতেন। এই যে যেখান থেকে আপনারা ক্লাসটা দেখছেন সেখানকার কমেন্টেই একটা গুগল ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করলে হবে, ফি কোর্স চলাকালীন দিলে হবে, ফ্লেক্সিবিলিটি আছে। অথবা যদি আপনারা কমেন্টটা খুঁজে না পান, সবচেয়ে ভালো হয় যেটা আমাদের গ্রুপে অথবা আমার ফেসবুক আইডিতে গেলেই পিন পোস্টেই পাবেন। এই যে আপনারা যদি মোর্শেদ আলম আইডিতে যান, মোর্শেদ আলম আইডিতে গেলেই পিন পোস্টেই রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে রাখলে হবে। এরপর কোর্স ফি এগুলো আমরা পরে নেব, যাদের জন্য কোর্স উপযুক্ত তারাই কেবল কন্টিনিউ করবেন, তাদের কাছ থেকে কেবল ফি নেওয়া হবে। তো শামীম চৌধুরী, আপনি যদি যুক্ত হতে চান তাহলে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন। ওকে, আর কোনো প্রশ্ন? আমাদের কমেন্ট সেকশনে আসলে প্রশংসায় ভাসছে। ওকে, অন্য শাহনাজ কিছু পারভিন, বলেন। উনি পিএইচডি করছেন, উনি আমাদের প্রিভিয়াস ব্যাচের পার্টিসিপেন্ট ছিলেন, উনি এখন পিএইচডি করছেন ইউকে তে। ম্যাম হচ্ছে এনএসইউর ফ্যাকাল্টি। তো উনি সবসময় যখনই ক্লাস হয় তখন ক্লাস দেখেন, উৎসাহ দেন, এটা আমারও ভালো লাগে। তো আপুকে আমার পক্ষ থেকে সালাম রইল। ওকে, একজন বললেন যে কোয়ালিটেটিভ রিসার্চের বেসিক গুলো খুব সুন্দর মতো উপস্থাপন করেছেন, তাই বেসিক নিয়ে কোনো প্রশ্ন নেই, ডিটেলসে অন্য আরেকটা ক্লাসের অপেক্ষায় থাকবো। আমাদের একটু বেশ ব্যস্ততা, অন্য ক্লাস দিতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো যদি সম্ভব হয় অ্যানালাইসিসটা কিভাবে করবেন সেটা নিয়ে হয়তো একটা সেশন হইতে পারে আর কি। জি ভাই, জি অবশ্যই, বিসমিল্লাহ। এটা আসলে আমরা চাই আপনাকে আবার। আমাদের গ্রুপগুলো আসলে আপনার প্রশংসায় ভাসছে, থ্যাংক ইউ পোস্টে ভাসছে, মেসেজ আসতেছে অনেক আমাদের পার্সোনাল মেসেজে, ইনবক্সে। আই থিঙ্ক, ওকে,
একটা ইউনিক আমি কি প্রশ্ন আপনাদের আসছে। কাছ থেকে একদম বললে আমি কি আপনাদের কাছ থেকে এই ধরনের রিসার্চের সহযোগিতা পেতে পারি? আসলে আমাদের যে কোর্স আমরা করাই সেখানে মোটামুটি সব সাবজেক্টের জন্য ওকে আছে। কিন্তু তবুও আপনি এক্সাক্ট যে এরিয়াগুলোর কথা বললেন, গ্রিন লজিস্টিক বা ব্লক চেইন, এগুলোর জন্য আমাদের কোর্সটা খুব একটা পারফেক্ট হবে না। সেক্ষেত্রে যারা এক্সাক্ট এই এরিয়ায় গবেষণা করে, আমার মনে হয় তাদের কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে। আপনারা যেকোনো কারো কাছেই কোর্স করতে পারেন। গবেষণা করতে গেলে কিছু খরচ হয়তো আপনাদের হবে। জাস্ট পরামর্শ আরকি এটাই, যেখানেই কোর্স করবেন আমরা হই আর যারাই হই, অবশ্যই আগে আমাদের ১ টা ২ টো সেশন দেখে নেবেন। ক্লাসগুলো আদৌ ভালো কিনা। যেহেতু আপনি খরচ করবেন এটা আপনারই দায়িত্ব। তবে উনি যে এরিয়াগুলোর কথা বললেন, এই এরিয়াগুলোর জন্য গ্রিন লজিস্টিক, ব্লক চেইন টেকনোলজি এটা আমাদের কোর্স পুরো পারফেক্ট হবে না আরকি। আ কিছুটা মানে অনেকটাই মিলবে কিন্তু পুরোটা মিলবে না। ওকে, আমরা নতুন কোয়েশ্চেন এ যেতে পারি। ওকে, একজন প্রশ্ন করছেন ইন্টারভিউটা কি ট্রান্সক্রিপ্ট করার বেলায় একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা লাগবে নাকি নিজের ভাষায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। এটা আমি হয়তো অন্য সেশনে আলোচনা করতাম। ট্রান্সক্রিপ্ট করার ৩-৪ টা ওয়ে আছে। একটাকে বলে ইন ভিভো ট্রান্সক্রিপ্ট, একটাকে বলে সামারাইজ ট্রান্সক্রিপ্ট। এরকম অনেকগুলো প্রকার আছে। তো একেক গবেষণায় একেক ডিমান্ড। তুই এক কথায় বলি ট্রান্সক্রিপ্ট করার বেলায় রেসপন্ডেন্ট প্রশ্নের বাহিরেও তো অনেক কথাবার্তা বলে, তাই না? মানে অনেক প্রাসঙ্গিক, অনেক অপ্রাসঙ্গিক কথাও বলে। অপ্রাসঙ্গিক অংশগুলো বাদ দিয়ে যেগুলো আপনার গবেষণার সাথে যায়, মানে গবেষণার অবজেক্টিভ এর সাথে যায়, সেই ডেটাগুলাই নেবেন, বাকিগুলা আউট করে দেবেন। কিন্তু এটা নিয়েও ডিটেইলস কথা বলা লাগবে। কারণ ট্রান্সক্রিপশন নিয়ে আমাদের অনেক লং আলোচনা। ট্রান্সক্রিপশনের মুড আছে, মেথড আছে। ট্রান্সক্রিপশন কিভাবে করবেন সেটাও ডিটেইলস বিষয়। আমি যদি একটা ট্রান্সক্রিপশনের নমুনা দেখাই আপনাদেরকে, স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, এখন দেখা যাচ্ছে। এই যে ট্রান্সক্রিপশন কিন্তু এইভাবে করবেন। এটা একটা স্ট্যান্ডার্ড আরকি। প্রশ্ন, উত্তর, প্রশ্ন, উত্তর। এবং উত্তরগুলা কত মিনিটে পেয়ে যান সেটাও বলতে পারলে বেটার। তো ট্রান্সক্রিপশন অনেক ডিটেইলস আমি আবারও বলছি যে গবেষণা একটা লম্বা প্রসেস। আমরা অনেক কিছুই আজকে ক্লাসে ইচ্ছা করেই বলিনি কারণ একেকটা এরিয়া। জাস্ট আমি এক কথা যদি বলি, অবজেক্টিভ এর বাইরে যা বলবে, বললেও সেগুলো আপনার নিতে হবে না। নিলেও কোনো লাভ হবে না। তাহলে গবেষণার সাথে যায় এমন তথ্যগুলা রাখবেন, বাকিগুলা কেটে দেবেন বা নেবেন না। ওকে? স্বপ্নীল রয় প্রশ্ন করেছেন যে সর্বনিম্ন কতটা এফজিডি বা কেআইআই দরকার একটা রিসার্চ জন্য কোনো রুলস অফ থামস আছে কিনা? রাইট, আমি এটার জন্যই আজকের সেশনের শুরুতে একটা রিসার্চ পেপারই দেখিয়েছি যেখানে এটা নিয়ে খুব দীর্ঘ ডিসকাশন আছে। এক কথায় বললে কোনো সর্বনিম্ন কোনো রুলস নেই। তবে হ্যাঁ, এটা রেঞ্জ আছে বলা যায়। সেক্ষেত্রে আমরা একটা গবেষণায় যদি ১৫টা ইন্টারভিউ নেই, সেক্ষেত্রে ধরেন ১৩টা কেআইআই, ৩টা এফজিডি হইতে পারে। মানে শুধু একটা এফজিডি নেওয়াটা কেমন দেখায়? আমার মনে হয় কেআইআই নিলে অন্তত ৫টা নেওয়া উচিত। অন্তত ৫টা। এফজিডি নিলে অন্তত ৩টা নেওয়া উচিত। এটা আমার বিবেচনায় আরকি। হয়তো বিভিন্ন পুরাতন বইপত্র ঘাটলে বড় গবেষকদের কিছু রিকমেন্ডেশন পাওয়া যাবে। স্বপ্নিলরা আপনাকে থ্যাংকস। ওকে, তাবরিজ প্রশ্ন করছে। তাবরিজও আমাদের পরিচিত মানুষ। আমাদের গবেষণা ব্যাচের প্রিভিয়াস শিক্ষার্থী বলল যে থিম এবং সাব থিম করার ক্ষেত্রে কোনটা বেশি উপযুক্ত? প্রশ্নের কনটেন্টের উপর ভিত্তি করে নাকি এনভিভো? আসলে কনটেন্ট বা এনভিভো একটা আরেকটার বিপরীত না। এনভিভো দিয়ে আমরা থিম সাব থিম করতে পারি। বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা আমাদের ইজি হয়। কিন্তু আমরা যদি গবেষণার প্রশ্ন বানানোর সময় প্রশ্নটাই এমন ভাবে বানাই, থিমেটিক করে বানাই, উত্তরটা কিন্তু আমাদের থিমেটিক ভাবে চলে আসবে। তা আমি বলব যে যেমন আমি যদি আমার একটা গবেষণার প্রশ্ন দেখাই, আমি প্রশ্নটাই এমন ভাবে বানাইছি, প্রশ্নটাই আমি থিমেটিক বানাইছি। দেখেন প্রশ্নটাই কিন্তু থিম করে বানানো, পয়েন্ট করে বানানো। তার মানে মাস্ট উত্তরটা পয়েন্ট করে আসবে। আপনি ম্যানুয়ালি করলেও থিমেটিক এনালাইসিস ইজি হবে, সফটওয়্যার দিয়ে করলেও ইজি হবে। এজন্য আমি বলব যারা কোয়ালিটেটিভ স্টাডি করবেন প্রশ্ন বানানোর সময় এমন ভাবে বানাবেন যেন থিম কাইন্ড অফ হয়েই থাকে। এরপর ডেটার উপর ভিত্তি করে কিছু থিম কমবে বাড়বে সেটা হতে পারে। ওকে। সুলতানা আবিদ আপু লিটারেচার রিভিউ নিয়ে প্রশ্ন করেছেন। লিটারেচার রিভিউ একটা ডিটেইলস বিষয়। যেমন আমরা যে কোর্সটা করাই সেখানে ২ টো ক্লাস লিটারেচার রিভিউ নিই। আবার লিটারেচার রিভিউর সাথে জড়িত ক্লাস আছে আরো ৭-৮ টা। তো লিটারেচার রিভিউ নিয়ে আমাদের লং ডিসকাশন প্রয়োজন। আমার মনে হয় এটা এক কথায় বললেও বুঝবেন না আরকি। তবে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আমরা যদি কখনো সম্ভব হয় তাহলে লিটারেচার রিভিউ নিয়ে একটা সেশন হইতে পারে হয়তো। ওকে। আচ্ছা, তো বেশ ভালো কমেন্ট আছে। তুমি ২ একটা কমেন্ট পড়তে পারো।
আচ্ছা, এটা প্রশ্ন হলো যে পেপারগুলো স্টাডি করার সময় লেখাগুলো অনেক হার্ড লাগে। নরমালি সাধারণ ইংলিশ রিসার্চ পেপার ইউজ করা হয় না। এটা সঠিকভাবে পড়ার নিয়ম কি? দয়া করে যদি বলতেন। সৌরভ দেবনাথ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দেখুন, আহ, ধরুন সৌরভ দেবনাথ, হয়তো আপনি খেলাধুলার খবর পছন্দ করেন। আপনি যদি আজকে ডেইলি স্টারে খেলাধুলার পাতাটা পড়েন, আপনি দেখবেন যে আপনার কাছে পড়তে খুব বেশি ডিফিকাল্ট লাগছে না। বা এখানে অনেকে আছেন বিনোদন পাতা পছন্দ করেন, আপনি যদি ডেইলি স্টার, সান বা আরো যে ইংরেজি পত্রিকা নিউ এজ, সেগুলা যদি বিনোদন পাতা আপনি ইংরেজিতেও পড়েন, দেখবেন যে খুব বেশি আপনার কাছে কঠিন লাগছে না। কেন কঠিন লাগছে না? কারণ আপনি জানেন যে এই পাতায় কোন ধরনের খবর আছে এবং সেই খবরগুলো পড়তে আপনি অভ্যস্ত। যেমন আমরা যখন আহ একাদশ শ্রেণীতে ছিলাম, তখন আমরা জানতাম যে যখনই পত্রিকাটা আসতো, আমরা জানতাম যে প্রথম আলো এর লাস্ট পাতা উল্টালেই লাস্ট পাতার আগের পাতায় খেলাধুলার খবরটা আছে, বা কালের কণ্ঠের মিডিলে 4টা পাতায় খেলাধুলার খবর আছে। ইজিলি কিন্তু পত্রিকা পড়ে মজা পেতাম। তো আমরা কেন রিসার্চ পেপার পড়ে মজা পাই না, হার্ড লাগে, সেটা কারণ হচ্ছে যে রিসার্চ পেপারে কোন জায়গায় কি কি থাকে সেটা আমরা জানি না। যেমন ধরুন, আজকে ক্লাসে আমরা কোয়ালিটেটিভ রিসার্চের মেথোডোলজি নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছি। এখন আপনি যদি যে কোনো কোয়ালিটেটিভ পেপারের মেথোডোলজি পার্ট পড়েন, আপনার মোটামুটি ভাল লাগবে, মানে আপনি মোটামুটি বুঝবেন। কিন্তু আজকের ক্লাসের আগে এই যে সেমি স্ট্রাকচার শব্দটা, থিমেটিক শব্দটা, কেআইআই শব্দটা, ইনডেপথ ইন্টারভিউ শব্দটাই তো আপনার কাছে ক্লিয়ার না। ফলে আপনি যখনই পড়তে যান, তখন তো আপনার নতুন নতুন শব্দ পাচ্ছেন, যেগুলার আসলে শাব্দিক অর্থ করলে হবে না। এই জন্য আমাদের কাছে হার্ড লাগে। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমি আবারও বলছি যে আপনি যদি ইউটিউব সার্চ করেন, দেখবেন অনেকে বলবে যে হ্যাঁ, পেপার এভাবে পড়েন, এটা দিয়ে শুরু করেন। কিন্তু আমি পার্সোনালি বলবো এটা কোনো রাইট কোনো ওয়ে নাই। এটা হচ্ছে যে আপনি যখন জানবেন একটা পেপারের কোন জায়গায় কি কি থাকে, কোন এলিমেন্টে কি থাকে। যেমন একটা পেপারের শুরুতে থাকে টাইটেল, এরপরে থাকে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে সার সংক্ষেপ। তো এখন আপনি জেনে 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 গেলেন যে পেপারের শুরুতেই ছোট করে যেটা থাকে এটাকে বলে সারসংক্ষেপ। এবার আপনি পড়তে গেলে কিন্তু আনন্দ পাবেন। এরপর থাকে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে এই গবেষণার টপিকের পরিচিতি, গবেষণার টপিকের গুরুত্ব, অবজেক্টিভ, এগুলো। এরকম প্রত্যেকটা পার্ট নিয়ে যদি আপনার ধারণা থাকে, আর্টিকেল পড়তে গিয়ে আপনি মজা পাবেন। এবং আপনারা যারা হায়ার স্টাডিতে যাবেন বা অ্যাপ্লাই করবেন, তারা দেখবেন যে প্রফেসর আপনাদেরকে পেপার পড়তে দেবে। সেক্ষেত্রে আপনার জন্য তখন ইজি লাগবে আর কি। ঠিক আছে? তা আমি বলবো যে রিসার্চ বিষয়টা হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচ। মানে আমরা চাইলেই ধরেন, কেউ একজন রিসার্চের আগামাথা কিছুই জানে না, সে একটা পেপার পড়ে খুব বেশি বুঝবে না আর কি। কিন্তু এটা যদি আপনি রিসার্চের সবগুলা পার্টের সাথে একটু একটু করে ইনভলভ হয়ে যান, তখন আপনার কাছে আবার ইজি লাগবে। থ্যাংক ইউ, সৌরভ দেবরা। আনিকা আফরোজা সাবা প্রশ্ন করেছে, ইন্টারভিউ কোশ্চেন প্রিপেয়ার করার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে? এটাও একটা বিস্তারিত প্রশ্ন। তাই এটার উত্তরটা এখন দিচ্ছি না। ইন্টারভিউ কোশ্চেন প্রিপেয়ার করার সময় সাধারণত আমাদের দেখতে হয় যে আমাদের অবজেক্টিভ গুলা কি, মানে অবজেক্টিভ গুলোর উপর বেস করে ইন্টারভিউ কোশ্চেন হইতে হবে সবসময় বর্ণনামূলক, মানে ব্যাখ্যামূলক। তো অবজেক্টিভ গুলা মাথায় রাখতে হয়, এবং এটার সাথে যদি কোনো থিওরি জড়িত থাকে, সেই থিওরি গুলার উপাদান গুলা মাথায় রেখে প্রশ্ন করতে হয়। কিন্তু এইটাও একটা বিস্তারিত আলোচনা। আমার মনে হয় আমরা অন্য কোনো সেশনে হয়তো এটা কথা বলতে হবে। আই থিংক আর কোনো প্রশ্ন আসছে না এখন এট দ্য মোমেন্ট। আমরা চাইলে এখন কনক্লুড করতে পারি। ভাই যদি ঠিক বলেন। আছে। খান মোহাম্মদ সালে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ভালো করে কোঅর্ডিনেশন করেছেন। আহ, তো আমার তো ভয়েসটা একদমই ক্লিয়ার। আমরা চাই যে চিটগং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকে শুরু করে বাংলাদেশে আরো আরো যে রিসার্চ সোসাইটি বা উদ্যোগগুলো আছে সেগুলা, কুমিল্লা ইউনিভার্সিটি ভাই। সরি বারবার ভুল করতেছি, কুমিল্লা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। ইটস ওকে ভাই। তো তো যতগুলো রিসার্চ সোসাইটি আছে আসলে একটু একটু করেই শেখা হয়। যেমন আজকে আমরা একটু শিখলাম, হয়তো আরেকটা সেশন অন্য কোনো ভাইয়া বা আপু নিলে আরেকটু কিছু শেখা হবে। আবার কিছু সেশন হয়তো ভালো লাগবে না, হয়তো আমরা একটু কম জানি তাই আমার লেকচারটা একটু কম ভালো লাগতে পারে। আবার যারা খুব সিনিয়র তারা একটু ভালো নেবে। কিন্তু যারা আমরা ইনভলভ, তারা কোনো না কোনো কিছু আমি মনে করি পাবো। হয়তো একটা শব্দ শিখলাম, এই যে কেআইআই শব্দটা শিখলাম, সেটা হয়তো আমার কাজে লাগতে পারে। তো ঠিক আছে, আপনাদের এন্ড থেকে যদি কেউ কোনো কিছু বলতে চায় বলুক। আমার এন্ড থেকে এতটুকুই। আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে আমি গত বেশ অনেকগুলা সেশনই কন্ডাক্ট করছি। আজকের সেশনটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে পার্সোনালি। আমিও নতুন অনেক কিছু শিখতে পারছি। আমি নিজেও একজন স্টুডেন্ট, এখনো পড়াশোনার মধ্যে আছি, গবেষণাতে আগ্রহী, গবেষণা শুরু করার চেষ্টা করছি। এই সেশনটা খুবই হেল্পফুল ছিল আমার জন্য, এবং আমার বিশ্বাস যারা আজকে পুরো সেশনটার মধ্যে ছিলেন তাদের কাছে খুব হেল্পফুল ছিল। আমরা আপনাকে আবার চাই অবশ্যই, সুযোগ হলে অবশ্যই আমাদের ক্যাম্পাসে আসবেন। ক্যাম্পাসেও আমরা
কোনো ট্রেনিং আচ্ছা। সেশন আয়োজন করতে খুবই আগ্রহী। অনেক ঠিক আছে। ধন্যবাদ আর ভাইয়া। আপনাদের যদি কেউ আমাদের কোর্সে যুক্ত হতে চায়, তাহলে আমাদের ডিটেইলস পড়ে যদি ভালো মনে হয় যুক্ত হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি, জি, অবশ্যই। আমরাও আমাদের কমিউনিটিতে আপনাদের আ ঠিক আছে। কোর্স সম্পর্কে অবশ্যই জানাবো। আ ঠিক আছে। দেখা হবে ভাই অবশ্যই। অনেক ধন্যবাদ সবাইকে। গুড নাইট। ধন্যবাদ। হাফেজ। আল্লাহ হাফেজ।